আসসালামু আলাইকুম। আজকে আমাদের সফটওয়্যার পার্ট এর 13 নম্বর সেশন এবং এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের লাস্ট সেশন। আমরা ইতিমধ্যে সফটওয়্যারের ক্ষেত্রে উইন্ডোজের 2টা সেশন শেষ করছি এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিশেষ করে উইন্ডোজের বিভিন্ন আদ্যপ্রান্ত আমরা দেখার চেষ্টা করছি। আহ, আমরা আজকে মূলত বিভিন্ন ধরনের সফটওয়্যারের ক্যাটেগরি দেখব এবং আমরা কিছু সফটওয়্যার ওপেন করে দেখবো অ্যাকচুয়ালি। এবং আমরা দেখবো যে আমাদের কোন কোন ক্ষেত্রে কি ধরনের সফটওয়্যার ইউজ হতে পারে। একই সাথে আমরা সফটওয়্যার এবং অ্যাপস এর বিভিন্ন ক্যাটাগরির একটা করে এক্সাম্পল অন্তত দেখার চেষ্টা করব, যেটা আমাদের রিয়েল লাইফে কাজে লাগতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ টুলস এবং হয়তোবা একটা সফটওয়্যার যদি আমি পারি আপনার ইনস্টল দিয়ে দেখাবো, এবং সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে কিছু আপনার ইনফরমেশন বা পলিসি আমি আপনাদেরকে হয়তোবা দেখানোর চেষ্টা করব। সো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লার্নিং এ চলে যাই। আমরা প্রথমে দেখি যে অ্যাকচুয়ালি সফটওয়্যার কত রকমের হয়। আমরা অনেক রকমের সফটওয়্যার কিন্তু সাধারণত ইউজ করি। এর ভিতরে সফটওয়্যারটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা সফটওয়্যার আমরা সাধারণত চিনি হচ্ছে ওএস হিসেবে, মানে উইন্ডোজ বা ম্যাক ওএস বা অ্যান্ড্রয়েড আমরা মোবাইলের জন্য জানি অপারেটিং সিস্টেম বলা হয়। অপারেটিং সিস্টেম আপনি যত স্মুথলি রান করতে পারবেন, চালাতে পারবেন, সিকিউরিটি মেনটেন করতে পারবেন, তত আপনার কম্পিউটার খুব স্মুথলি চলবে এবং আপনি আসলে মোটামুটি একটা বস লেভেলে কাজ করতে পারবেন। কিন্তু আপনি অপারেটিং সিস্টেমের মধ্যে 100% সব ধরনের সুযোগ সুবিধা পাবেন না। আহ, এই জন্য অপারেটিং সিস্টেম ছাড়াও কিছু আলাদা পার্সোনাল ইউসেজ বা কোন স্পেসিফিক কারণে আপনি কোনো একটা প্রবলেম সলভ করবেন, কোন একটা কাজের জন্য আপনি স্পেসিফিক কোন একটা টাস্ক কমপ্লিট করার জন্য আলাদা এক ধরনের অ্যাপ, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন, এটা সংক্ষেপে অ্যাপ বলা হয়, এই জিনিসটা আপনি ইউজ করেন এবং এটা বিভিন্ন কোম্পানি আপনাকে ফ্রি দেয়, অনেক সময় কিনতে বলে। এবং অ্যাকচুয়ালি এটা ছাড়া আমাদের কম্পিউটার একদম অলমোস্ট ডেড বলা চলে। তো এরকম একটা আহ, এই যে জিনিসটা ভার্চুয়ালি আপনি ইউজ করতেছেন, এটাকে বলা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া আসলে আপনার পুরো কম্পিউটার চালানোটা একটা বৃথা আর কি, কম্পিউটার চালানোর মতো। তো অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন এখানে আমি কিছু লিস্ট আপনাদের জন্য রাখছি যে কিছু সফটওয়্যার আমরা শুধু সফটওয়্যার নামেই চিনি, বাট এগুলো যখন আমরা ইউজ করি কম্পিউটারে, তখন কিছু সফটওয়্যার দেখবেন আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, একদম ফিক্সড ওয়েতে একটা সফটওয়্যার বানানো হয়েছে। যেমন হতে পারে এমএস ওয়ার্ড, বা আপনি হয়তো বা হোয়াটসঅ্যাপের কথা বলতে পারেন, বা গুগল ক্রোম ব্রাউজারের কথা বলতে পারেন। এই ধরনের সফটওয়্যার যেখানে আপনি আপনি আসলে ফ্রি ইউজ করতেছেন কিছু কিছু ক্ষেত্রে, বাট আপনার কোনো চেঞ্জ নাই, সবার জন্য একদম প্রযোজ্য একই সফটওয়্যার। তো সাধারণত এই জিনিসগুলো আপনার অপারেটিং সিস্টেম হিসেবে বলা হয়। কিছু সফটওয়্যার আছে কাস্টম সফটওয়্যার, মানে আপনি আপনার প্রয়োজনে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই ধরনের সফটওয়্যার গুলোতে। ওয়েব অ্যাপ আছে। ওয়েব অ্যাপ আমরা কিভাবে চিনি? এই যেমন আমরা গুগল ডক্স বা গুগলে ফর্ম বানাইছি, গুগলে স্লাইড বানাইছি, অনলাইনে যত ধরনের অ্যাপস আছে সেটা হচ্ছে গুগল ডক্স একটা। তো এটা হচ্ছে ওয়েব অ্যাপের একটা কাজ। আমি একটা ওয়েব অ্যাপ আপনাদেরকে এখনই দেখাই দিই, যেটা খুব কাজে লাগবে আপনাদের, খুব ইন্টারেস্টিং। যেহেতু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, সো আমরা কিন্তু একটা সফটওয়্যার জানি, যে সফটওয়্যারটা হচ্ছে নোটপ্যাড। হ্যাঁ, এটা খুবই কাজের একটা সফটওয়্যার। ইনস্ট্যান্ট আপনি কিছু একটা লিখবেন, হ্যাঁ, লিখে আপনি সেভ করে ফেলবেন, অনেকটা এরকম। ওকে। এখন সমস্যা হচ্ছে যে ধরেন আমি আপনাকে কিছু একটা শেয়ার দিতে চাই, কিছু একটা লিখা শেয়ার করতে চাই, তাহলে কিভাবে শেয়ার করব? ইমেইলের মাধ্যমে শেয়ার করতে হবে, ফেসবুক পোস্টের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে। বাট আমি চ্যাট বক্সে তো সবাই অ্যাক্সেস করতে পারবে না, তাই না? সবাই তো ফ্রেন্ড না আমার হিসেবে। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আমার একটা যদি অনলাইনে যদি একটা নোটপ্যাড থাকতো তাহলে ভালো হতো। তো আমি কি করব? অনলাইনে নোটপ্যাড ডট পিডাব্লিউ, ওকে, আমরা দেখি নোটপ্যাড ডট পিডাব্লিউ তে চলে যাব। ওকে। এখন যেহেতু আমরা দেখতেছি, এখানে আমরা বোঝার চেষ্টা করি যে এখানে নোটপ্যাড ডট পিডাব্লিউ এর পরে একটা স্ল্যাশ আছে, আপনি দেখতেছেন স্ল্যাশের পর একটা বিশাল বড় লেখা, এই যে এত বড় একটা লেখা। এই লেখাটাকে আমি চেঞ্জ করি। ওকে, ধরেন আমি কারো নাম দিলাম, ধরেন আমি এই নামটা অ্যাভেলেবেল থাকলে আসবে, ধরেন আলভি এই নামটা দিলাম। ওকে, এই নামটা আমার মাথায় আসছে, সো এই নাম দিয়ে দেখবো যে এই আলভি নামের কোনো কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে আমি আমার নিজের পার্সোনালি একটা দিই, এমডিআই, এটা দিই। এই যে এমডিআই দিলাম না, তার মানে হচ্ছে এমডিআই স্ল্যাশের পর আপনি কিন্তু মনে রাখতে পারবেন। ওকে। এখন আপনি এটাতে আমি আপনাদের একটা লিঙ্ক শেয়ার করি, আপনারা দেখেন। আহ, যেমন আমি চাচ্ছি যে আপনাদেরকে একটা লিঙ্ক দেখাইতে, ফর এক্সাম্পল এই লিঙ্কটা, বা কিছু একটা লেখা টাকা আপনি শেয়ার করলেন। ওকে, সামথিং একটা লেখা বা আপনার একটা ডকুমেন্ট, সামথিং লেখা, এগুলি শেয়ার করলেন। এখন
এই যে লিঙ্কটা আছে না, এইটা যদি আমি আপনাকে পাঠাই দিই, বা আমি আপনাকে যদি মুখে মুখে বলি যে আপনি notepad.pw/ দিয়ে এমডিআই দিবেন, তাহলে আপনি এই লেখাটাও আপনার পিসিতে পেয়ে যাবেন। আমি লেখাটা আপনাদেরকে শেয়ার দিয়ে দিতেছি, হ্যাঁ, যেমন আপনার এখানে চ্যাট বক্সে যাই এবং আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিলাম, হ্যাঁ। এই লিঙ্কটা কিন্তু মনে রাখাটা খুবই ইজি। আপনি জাস্ট কি লিখবেন, notepad.pw/mdi, শেষ। এখন অনেক সময় আপনি নিজের নামেও একটা খুলতে পারেন, যেমন যেমন এখানে সোহান চৌধুরী আছে, আমি ট্রেস্ট করে দেখতে পারি এখানে, যেমন এখানে আমি এমডিআই এর জায়গায় সোহান দিই, হ্যাঁ। তো এটা নামে যদি কোনো নোটপ্যাড ওপেন করার দরকার পড়ে, সে যদি দেখে কেউ না নিয়ে গেছে, এই নোটপ্যাডটা কেউ পাসওয়ার্ড প্রোটেক্টেড না করে, তাহলে আপনি পাবেন। আহ, না হলে আপনি পাবেন না। আপনি হয়তো বা অন্য কোনো নাম দিতে পারেন, ইজি একটা ওয়ার্ড দিতে পারেন। অনেকগুলো নাম আসলে মূলত এখানে নিয়ে গেছে, এই জন্য পাবেন না। হয়তো বা আমার নামে আমি হয়তো বা একটা দিয়ে দেখি, ট্রাই করে আসে কিনা। আসে না। তো এরকম আপনি চেষ্টা করে দেখতে পারেন যে ছোট কোনো কিওয়ার্ডের মাধ্যমে আসে কিনা। যেমন এই যে মাসুদ 11, ওকে, এই নামে একটা লিংক আপনি পাবেন। তাহলে এই নামটা তো ইজি, আপনি আপনার ফ্রেন্ডকে যখন তখন যে কোনো জায়গায় ইন্টারনেটে শেয়ার করে দিতে পারেন। এখানে একটা লিংক দিয়ে দিলেন, লেখা দিয়ে দিলেন, কোড দিয়ে দিলেন। আপনি বললেন যে তুই notepad.pw/something.com এখানে গিয়ে দেখ। তো ইজিলি কিন্তু আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনি আপনার যে কোনো ব্যক্তিকে ইজিলি আপনি এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। এই লিঙ্কের মধ্যে লেখাটাকে অনেক কিছু আপনি লিখতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে না, আমি এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে চাই, যেমন এই লিঙ্কটা, তাহলে কি করবো, এই যে লক করে দিব, লক করে আমি হয়তো একটা পাসওয়ার্ড দিয়ে দিব, ওকে। একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিব, এবং এই পাসওয়ার্ড ছাড়া কেউ খুলবে না, ওকে। পাসওয়ার্ড ছাড়া খুলবে না। এখন আমি যদি এটা আবার লগ ইন করার চেষ্টা করি, তখন সে পাসওয়ার্ড দিতে বলবে, তখন আমি এটাকে আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন দিয়ে দিব, এবং এই নামটা আমার নিজের হয়ে গেল, আমার লিঙ্কটা আমার নিজের হয়ে গেল, আমার পাসওয়ার্ড ছাড়া কেউ এটা খুলতে পারবে না। তো এইটা একটা খুব ইজি একটা ওয়েব অ্যাপ বলা হয় এটাকে, ওকে। এরপরে আমরা মোবাইল অ্যাপ, আমরা তো মোবাইল ইউজ করি, মোবাইল ওয়েব অ্যাপ, মোবাইলের মধ্যে যে সকল ওয়েব অ্যাপ আপনি ইউজ করতেছেন, সেটা মানে মোবাইলে আপনি ব্রাউজার দিয়ে যেগুলো ইউজ করেন, সেটা শেয়ারওয়্যার। শেয়ারওয়্যার মানে হচ্ছে আপনার কোনো কিনতে হবে না এই সফটওয়্যারটা, বাট আপনি মানে মানুষ এটা ইউজ করতেছে, আপনিও শেয়ার করে এটা ইউজ করতেছেন, হ্যাঁ। একটা নির্দিষ্ট টাইমে যদি আপনি চান, এটা ক্যান্সেল করে দিতে পারেন, নো প্রবলেম, এটা আপনার ইচ্ছা। ফ্রি ওয়্যার মানে হচ্ছে একদমই ফ্রি, হ্যাঁ। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, কস্ট তো নাই, একটা কোম্পানি আপনাকে বলবেও না যে আপনি এটা ইউজ করতে পারবেন না, চার্জও নাই আপনার কোম্পানি, আপনাকে বলবেনও না যে এটা আপনি এত সময় ধরে ইউজ করতে পারবেন, এরকম না, বিষয়টা একদম ফ্রি। আর ওপেন সোর্স সফটওয়্যার বলতে আপনি সফটওয়্যারটা তো ফ্রি আছেই, আপনি সফটওয়্যারটা ইচ্ছা করলে মডিফিকেশনও করতে পারেন, চেঞ্জও করতে পারেন, কালার টালার চেঞ্জ করে সবকিছু করতে পারেন, এই ধরনের। এরকম অনেকগুলো সফটওয়্যারের টাইপ আছে। তো এক এক ধরনের টাইপ আমরা হয়তো বা দেখতে পারি, যেমন আমরা আপনাদেরকে একটা দেখাই। আহ, যেমন ধরেন আমি অ্যাডোবি ফটোশপ এটাতে যাই, একটা গেলাম, এটা হচ্ছে একটা সফটওয়্যার। এরপরে আমরা ফর এক্সাম্পল মজিলা ফায়ারফক্স, এটাতে গেলাম, এটা একটা সফটওয়্যার। এবং আরেকটা সফটওয়্যারে যাই আমরা, জিম, জিম, এটাতে যাই, এটাতে গেলাম, হ্যাঁ। তিনটা সফটওয়্যার আমরা গেলাম। তো তিনটা সফটওয়্যার বৈশিষ্ট্য আমরা দেখবো, হ্যাঁ। অ্যাডোবিতে আমরা গেলাম। অ্যাডোবি একটা এক্সট্রিমলি হাই এন্ডের একটা সফটওয়্যার, এবং এখানে আপনি অনেক ডিজাইনের সফটওয়্যার আপনি পাবেন। তো আপনি এখানে দেখবেন যে ফ্রি ট্রায়ালের জন্য 30 দিনের একটা বা 7 দিনের একটা প্যাকেজ আপনাকে দিবে, আপনি ইনস্টল দিতে পারবেন আপনার আইপি অ্যাড্রেসের আন্ডারে, আপনি ওইটা 30 দিন বা 7 দিনের প্যাকেজে চালাতে পারবেন। এরপর এটা ব্লক হয়ে যাবে এবং আপনার কাছে পেমেন্ট চাইবে। কিন্তু আপনি যদি বায়নাও দেন, আপনি যদি চান যে অ্যাডোবির পণ্যগুলি আপনি কিনতে, ফটোশপ বিশেষ করে, এক একটার জন্য এক একটা দাম। যেমন ফটোশপ আমি বায়নাও দিলাম, তো এখানে আপনাকে অনেকগুলো অপশন দিবে, যেমন আপনি পার মান্থে $60 করে আপনাকে পে করতে হবে, সব সব অ্যাপস ওপেন করতে, সব ইউজ করতে পারবেন। যদি শুধু অ্যাপস আপনি চান যে ফটোশপ, শুধু ফটোশপ ইউজ করতে চান, তাহলে আপনি মান্থলি $22 দিতে হবে আপনাকে, ওকে। এই যে মান্থলি $22 আপনি পে করতেছেন, তার মানে প্রতি মাসে আপনাকে $22 করে তাকে দিতেন, এবং সে আপনাকে আপডেটটা দিবে। আপনি আরো অনেক প্রাইসিং পাবেন এখানে, আপনি প্রাইসিং এর ডিটেলসে গিয়ে দেখবেন যে আপনি যদি চান যে আরো বেশি ইউজ করতে, ইয়ারলি দিতে পারেন, হ্যাঁ, মান্থলি আরো কম দিতে পারেন যে কোনো সময়। একটা বিশেষ পেমেন্ট স্কিম আপনার যদি দরকার পড়ে, এই জিনিসগুলি কি কি কাজ করতে পারবেন সেটা দেওয়া আছে। তো এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে আপনি ট্রায়ালও দিবেন, আবার আপনি আপনাকে বাধ্য করবে হচ্ছে মান্থলি পেমেন্ট করার। তো এই ধরনের সফটওয়্যারগুলি সাধারণত আমরা না কিনে একদম ইউজ করতে পারি না, যদি না আপনি ক্র্যাক ইউজ করেন সাধারণত।
আর এই সফটওয়্যার গুলো সাধারণত ক্লাউডে চলে গেছে, খেয়াল করেন, ক্লাউড মানে মান্থলি পেমেন্ট করার ক্লাউডে চলে গেছে। কিন্তু আপনি যদি এইগুলো মানে ফুল কিনে নিতেন, একটা অ্যাডোবি সফটওয়্যারের কথাই বলি আমি, যদি অ্যাডোবি অ্যাডোবি অফলাইন অফলাইন সফটওয়্যার প্রাইস, আমি যদি লিখি দেখি এটা আছে কিনা। অ্যাকচুয়ালি বেশি একটা জায়গায় এটা থাকার কথা না, তারপর আমি দেখি স্টারটেকে আছে কিনা। অ্যাডোবি প্রোডাক্টের সাধারণত এগুলো থাকে না। আহ, যেমন আপনি যদি এটার কথাই চিন্তা, এই যে ফটোশপ, ওকে, এই যে ফটোশপ, আপনি যদি অ্যাকচুয়ালি শুধু একটা ফটোশপের কথা বলতেছি, শুধু ফটোশপটা আপনি কিনবেন এবং ওয়ান টাইম পারচেস, আপনি এটা মেবি আর কোনো আপডেট পাবেন না, একবারের জন্যই কিনতেছেন, তাহলে মোটামুটি আপনাকে 66,000 টাকা বা 78,000 টাকা মতো দিতে হবে একটা সফটওয়্যার। আপনি কল্পনা করে দেখেন, একটা সফটওয়্যারের জন্য আপনাকে 60-70 হাজার টাকা ব্যয় করতে হবে। আর আপনি যদি সবগুলো একসাথে কিনেন, তাহলে প্রতি বছর আপনাকে পে করতে হবে কিছু অল্প টাকা। তো এই হচ্ছে এক একটা সফটওয়্যারের দাম এককালীন। আর আমি যদি আরেকটা সফটওয়্যার দেখি, যেমন মজিলা ফায়ারফক্স ব্রাউজার, জাস্ট ফ্রি, আপনি এখানে চেঞ্জও করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডে ক্লিক করলেন, আপনাকে বলে দিবে যে হ্যাঁ ডাউনলোড ওপেন হয়ে গেছে। মানে এখানে কোনো এক্সট্রা চার্জ নেই, কিছুই নেই। কেউ কখনো বলবে না আপনাকে যে আপনি এত মাস পরে চালাতে পারবেন না, পুরোটাই ফ্রি করে দিচ্ছে। তো এটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন সোর্স প্লাস ফ্রিওয়্যার, এই টাইপের। আরেকটা সফটওয়্যার আমরা দেখি, যে আমরা যেমন ফটোশপ দেখলাম, এর ফটোশপের একটা বিকল্প আছে, জিম্প, বা এটা গিম্প বলা হয়। তো এটা জিএনইউ ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম। তো এটা আর ফটোশপের মতোই বিখ্যাত, বাট এটা আমরা বেশি একটা অভ্যস্ত না, হয়তোবা আমরা ওইভাবে এটা ইউজ করি না। বাট এইটাও ফটোশপের মতোই কাজ করা যায়। কিন্তু আপনি দেখেন এখানে ডাউনলোড যখন ক্লিক করবেন, তখন আপনাকে এটা পুরো ফ্রি করে দিছে, আপনাকে কখনো এটা কোনো টাকা চাইবে না। আপনি ইচ্ছা করলে তাকে কিছু ডোনেট করতে পারেন, এখানে ডোনেট লেখা আছে, বাট কোনোদিন এটা টাকা চায় না। এবং এটা খুব ভালো একটা সফটওয়্যার বলা চলে, ফ্রি ইউজ করতে পারবেন। তো এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করার সময় আপনি দেখবেন যে কোন ভার্সনটা আপনি ইউজ করতেছেন। যেমন একটা হচ্ছে বিট টরেন্ট, টরেন্টের মাধ্যমে ইউজ করতে পারেন, ডিরেক্টলি ডাউনলোড করতে পারেন। মাইক্রোসফট স্টোরে ওটা আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, আপনি নিচে খেয়াল রাখবেন যে ইএক্সি সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে, জিম্পের ইএক্সিটা। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের ভার্সন ইনস্টল দিতে পারেন। এখানে যে 3 ধরনের সফটওয়্যার আপনাকে দেখাইলাম। আর আরেক ধরনের সফটওয়্যার আছে, যেমন একটা চ্যাট জিপিটির কথা বলে, ওকে, চ্যাট জিপিটি হচ্ছে এক ধরনের ওয়েব অ্যাপস। এখন চ্যাট জিপিটির ওয়েব অ্যাপস মানে হচ্ছে আপনি এই ওয়েব অ্যাপের ভিতরে আপনি যা ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ভার্সন আছে। যেমন আপনি চ্যাট জিপিটি প্লাস আপগ্রেড করতে পারেন, এটা হচ্ছে ওয়েব অ্যাপের আপডেট। আপনি পার মান্থে সামথিং $20 বা $25 দিয়ে আপনি এটাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন। তো এই ধরনের অ্যাপস আছে কিছুটা। তো আবার কিছু আছে ফ্রি, আপনি সারা জীবন ইউজ করবেন, কোনো টাকা নিবে না, যেমন ফেসবুক ওয়েব অ্যাপস, আপনি ইউজ করতেছেন বাট আপনি ফেসবুকে কোনো টাকা দিতে হয় না। তো এই হচ্ছে সফটওয়্যার একটা বিষয়। এখন আমরা দেখবো যে সফটওয়্যার কত রকমের। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আমরা অনেক ক্যাটাগরির সব সফটওয়্যার দেখি, কিন্তু আমরা হয়তো ওইভাবে নামটা জানি না। যেমন একটা ক্যাটাগরি আছে, এটাকে বলা হয় প্রোডাক্টিভিটি বা বিজনেস বা পার্সোনাল ইউসেজের জন্য আপনি ইউজ করেন এই ধরনের সফটওয়্যারগুলি, এটাকে অ্যাপ বলা হয়। আরেকটা হচ্ছে গ্রাফিক্স এন্ড মিডিয়া, যেগুলোতে আপনি ফটো বা ভিডিও এডিট করেন বা ভিডিও দেখেন, এই ধরনের মিডিয়ার কাজগুলি করেন। এক ধরনের আছে পিআই বা পার্সোনাল ইন্টারেস্ট, আপনি আপনার লাইফ স্টাইলের উপর বেস করে আপনি সফটওয়্যারগুলি ইউজ করেন। একটা আছে কমিউনিকেশন, অনলাইনের মাধ্যমে আপনি কমিউনিকেট করেন, এটার মাধ্যমে সিকিউরিটি সফটওয়্যার আছে। এবং আরেকটা হচ্ছে ফাইল ডিস্ক এবং সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার। সবগুলো আমরা একটা করে অন্তত দেখার চেষ্টা করব। আহ, যেমন আমরা যদি প্রোডাক্টিভিটির কথা বলি, আমরা প্রোডাক্টিভিটির কয়েকটা সফটওয়্যার দেখবো, যেমন ওয়ার্ড প্রসেসিং, প্রেজেন্টেশন, স্প্রেডশিট। আমরা প্র্যাকটিক্যালি যাই, হ্যাঁ, প্রোডাক্টিভিটি সফটওয়্যার আমরা প্রথমে দেখবো যে ওয়ার্ড প্রসেসিং। আপনি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যদি নিয়ে আসেন, প্রথমেই আসবে এমএস ওয়ার্ড, ওকে। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতেই বোঝাচ্ছে এমএস ওয়ার্ডের কথা। এরপরও আরো অনেকগুলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে, যেমন গুগল ডক্স আছে, লিব্রে অফিস আছে, ডব্লিউপিএস আছে। তো আপনি আপনার মোবাইলের জন্য হয়তো বা এমএস অফিস ইউজ করতে পারেন বা লিব্রে অফিস ইউজ করতে পারেন। ডাব্লিউপিএস হচ্ছে মোবাইলের জন্য বিখ্যাত, গুগল ডক্স অনলাইনের জন্য বিখ্যাত, এমএস ওয়ার্ড হচ্ছে আপনার পিসির জন্য বিখ্যাত। এগুলো হচ্ছে সফটওয়্যার, এগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং ডাউনলোড করার ক্ষেত্রে মনে রাখবেন যে অথেন্টিক সফটওয়্যারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন আপনি, যে কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করবেন না। হুম।
এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং বলা হয়। প্রেজেন্টেশনের জন্য সফটওয়্যার আছে, আমরা যদি এখান থেকে ডাইরেক্ট লিখি প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন সফটওয়্যার লিস্ট, তাহলে আপনি দেখবেন যে প্রথমেই পাওয়ার পয়েন্ট আসবে। এটা হচ্ছে সফটওয়্যার হিসেবে। গুগল স্লাইড আছে, আমরা দেখছি, এটা প্রেজি আছে, ক্যানভা আমরা এখন বর্তমানে খুব হাইপড। ক্যানভা দিয়ে আপনি যে কোনো প্রেজেন্টেশন করতে পারেন, যে কোনো ডিজাইন করতে পারেন, এআই ডিজাইন করতে পারেন এই বিষয়টা এআই দিয়ে। তো এই ধরনের সফটওয়্যার গুলো আপনি ইউজ করতে পারেন। পাওয়ার পয়েন্ট আমি কাজ দেখাবোই আপনাদেরকে। তো এগুলো হচ্ছে সেখানকার বিখ্যাত সফটওয়্যার। এছাড়া আমি যদি স্প্রেডশিটের কথা বলি, স্প্রেডশিট বলতে বোঝায় আপনার ক্যালকুলেট করা বা কোনো ডেটা রাখার জন্য একটা সফটওয়্যার। এটার মধ্যে গুগল শিট আছে, মাইক্রোসফট এক্সেল আছে, আমরা এগুলো একটা দুইটা ক্লাসই নিব। লিব্রে অফিস ক্যালক আজকে। এটা মূলত হচ্ছে আপনি একটা গ্রিড বা যেখানে আপনি ডাটাগুলো রেখে রেখে কাজ করতে পারবেন, এটাকে স্প্রেডশিট সফটওয়্যার বলা হয়। ডেটাবেজের সফটওয়্যার আছে আমাদের ডাটাবেজের কাজ করার জন্য। এখন তো বর্তমানে সারা পৃথিবী ডাটাবেজের উপরই মূলত কাজ হয়। ডাটাবেজ বলতে বোঝায় আপনার সমস্ত ডেটা যেই একটা প্ল্যাটফর্মে জমা থাকে ভার্চুয়ালি, সেটাকে ডেটাবেজ বলা হয়। যেমন সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে MySQL বা ওরাকল ডেটাবেস। ডেটাবেস দেখতে কিরকম আমি হয়তো আপনাদেরকে আইডিয়া দিই, একটা সফটওয়্যার দিয়ে আইডিয়া দিই। যেমন আমি মাইস্কুয়েলটা দেখাই আপনাদেরকে। এটা আসলে মূলত এরকম একটা সফটওয়্যার থাকে, যে সফটওয়্যারটা স্টার্ট করে নিতে হয়। এরপর আপনি আহ, একটা লিঙ্কে ক্লিক করবেন ডেটাবেজের। এটা পিএইচপি অ্যাডমিন বলা হচ্ছে, এবং এইখানে আপনি ডেটাবেস গুলো দেখতে পাবেন। ওকে, এই যে আমি একটা ডেটাবেস ওপেন করলাম, এটা একটা ডেটাবেস। ডেটাবেসে কিছু টেবিল থাকতে পারে, টেবিলগুলোর ভিতরে আপনি যেমন স্টুডেন্টের ইনফরমেশন রাখতে পারেন, মার্ক রাখতে পারেন, এই জিনিসগুলো থাকে আর কি। সো এগুলো হচ্ছে বিভিন্ন টেবিল, বিভিন্ন ইনফরমেশন রাখা হয়েছে এখানে। তো এরকম দেখতে ডাটাবেস থাকে, এখানে কুয়েরি করা যায়, বিভিন্ন কিছু সার্চ করা যায় এই বিষয় থেকে। তো এই হচ্ছে ডেটাবেজের এক ধরনের সফটওয়্যার। দেন হচ্ছে নোট টেকিং, আমরা নোট টেকিং এর সফটওয়্যার অলরেডি দেখাইছি আপনাদেরকে, তারপরেও নোট টেকিং সফটওয়্যার। তো নোট টেকিং এর সবচেয়ে বিখ্যাত সফটওয়্যারটা হচ্ছে এভারনোট, নোশন, গুগল কিপ। আমি নোশনটা আপনাদেরকে দেখাই, আমি এটা বেশি ইউজ করি। তো নোশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনি নোশন নামের একটা ওয়েবসাইটে যাবেন, notion.so। এখানে আপনি একটা জিমেল দিয়ে লগ ইন করবেন বা একটা মেল দিয়ে লগ ইন করবেন, সামথিং এরকম। বা আমি একটা মেল দিয়ে লগ ইন করি এখানে। এই মেলটা দিয়ে লগ ইন করতেছি। ক্লিক করে আমি জাস্ট যে কোনো একটা জিমেলের সাথে এটা কানেক্ট করছি আর কি। তো এভাবে কানেক্ট করলে এটাকে বলা হয় এপিআই কানেকশন। আপনার এক্সট্রা কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাড করা লাগে না। আপনি খুব সিম্পলি এই যে সবকিছু পেয়ে গেছেন এখানে। এখানে যেটা হয় কি, আপনি অনেক ধরনের নোট রাখতে পারবেন, ছোট ছোট নোট, এবং আপনি এই লিঙ্কটা মনে রাখলে আপনি কাউকে শেয়ার করে দিতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে মূলত নোশনের ভালো একটা সুবিধা। এখানে আচ্ছা, এটা কেটে দিই। দেন হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ান নোট ইউজ করতে পারেন, আমরা বেশি এটা ইউজ করি না এটা। এভারনোটটা ইউজ করতে পারেন আপনি, অ্যাপস হিসেবে এভারনোটটা ইনস্টল করতে পারেন। আপনি ছোট ছোট টাস্ক, নোট, অডিও মেসেজ বা হচ্ছে ছবি, বিভিন্ন কিছু আপনি জমা রাখতে পারেন। এটা খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রে খুব কাজে লাগে। এছাড়া আপনি ক্যালেন্ডার, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট ইউজ করতে পারেন। ক্যালেন্ডার, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট আসলে কি বলবো এটা, আপনি তো ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার আছে, সেটা ইউজ করেননি। এবং আপনি চেষ্টা করতে পারেন যে গুগল ক্যালেন্ডারটাই বেশিরভাগ ইউজ করতে। আমি অলরেডি ইউজ করে দেখাইছি আপনাদের। গুগল ক্যালেন্ডার আপনি যা ইউজ করবেন, ওই মেল দিয়ে যদি আপনি উইন্ডোজে লগ ইন করে রাখেন, তাহলে আপনার যে ক্যালেন্ডারের যে অপশনটা এখানে, এই যে উইন্ডোজে ক্যালেন্ডার আছে, এখানে আপনার অটোমেটিকলি টাস্ক গুলি অ্যাড হবে। আপনি এখানে টাস্ক অ্যাড করে রাখতে পারেন। যেমন আমি 28 তারিখ আমি চাচ্ছি যে কোনো একটা টাস্ক অ্যাড করতে, ধরেন কোনো ক্লাস, আপনার কোনো রুটিনে ক্লাস আছে, এবং আমি কোনো একটা কালার দিতে পারি যে এই যে আমি জিমেইল এটা অ্যাড করে দিব। এবং আমি বলে দিব 8টা থেকে 9টা, কোনো একটা সেভ দিয়ে দিলাম। তার মানে আজকের দিনের জন্য একটা টাস্ক তৈরি হয়ে গেছে। এই টাস্কটা ওই 8টা যখন বাড়বে তখন আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে। তো এইভাবে ক্যালেন্ডার আপনি ইউজ করতে পারেন। দেন হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা আমাদের এখন লাগবে না, আমরা দেখাবো না এখানে। অ্যাকাউন্টিং, পার্সোনাল ফিনান্স, বিভিন্ন ধরনের ছোট ছোট সফটওয়্যার আছে। এগুলো হচ্ছে মূলত বড় বড় কোম্পানি ভিত্তিক বা কোনো একটা অর্গানাইজেশনের জন্য কাজ করে। তো এগুলো হচ্ছে প্রোডাক্টিভিটি, মানে আপনি বিজনেসের জন্য ইউজ করতেছেন। বিজনেসে আরো অনেক ধরনের সফটওয়্যার আছে, যেগুলো ধরেন অ্যাকাউন্টিং এর জন্য সফটওয়্যার আছে, ওগুলো আপনার ইউজ করতে পারেন। বা হচ্ছে আপনি ডে টু ডে লাইফের এক্সপেন্স ট্র্যাকার হিসেবে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে, এটা শেষ নেই, অনেক ধরনের সফটওয়্যার টাইপস আছে। তো আমরা পরবর্তী সফটওয়্যারের ক্যাটাগরিতে যাই, এবং এটা হচ্ছে গ্রাফিক্স এন্ড মিডিয়া। সো গ্রাফিক্স এন্ড মিডিয়া বলতে আমরা বুঝি যে ছবি টবি, ভিডিও, এগুলো এডিট করা, দেখা, এগুলি। তো গ্রাফিক্স মিডিয়ার কয়েকটা বেসিক সফটওয়্যার বলি।
ইমেজ প্রসেসিং সফটওয়্যার বা এডিটিং সফটওয়্যার আমি যদি বলি, আপনি আহ, এখানে অনেকগুলো ছবির লিস্ট পাবেন, অনেকগুলো যেগুলো ইমেজকে এডিট করা যায়। এখানে দুই রকমের ইমেজ এডিটিং আছে। একটা হচ্ছে আপনি নতুন করে ইমেজকে স্টাইল দিবেন, নতুন একটা স্টাইল দিয়ে গ্রাফিক্যাল গ্রাফিক্যাল এডিট করবেন, কালারফুল এডিট করবেন, বিষয়টা এরকম একদম নতুন করে গ্রাফিক্স ডিজাইন যেটাকে বলা হয়। এই জন্য আপনার বেস্ট হচ্ছে অ্যাডোবি ফটোশপ বা গেম, এই ধরনের সফটওয়্যার। আহ, কিন্তু আপনি যদি চান যে না ছবি দেখবেন এডিট করবেন, তাহলে ব্যাপারটা হচ্ছে কি আপনার লাগবে হচ্ছে কি ধরনের সফটওয়্যার, লাইট রুম বা পিক্সেল বা হচ্ছে ক্যানভা, অথবা সবচেয়ে বেস্ট হচ্ছে এসিডিসি। তো এরকম আমি ফটোশপ যদি দেখি, ফটোশপ ওপেন করলাম, আমি এসিডিসি ওপেন করি, এসিডি সি ফটো স্টুডিও আলটিমেট, এই দুইটা ওপেন করি, দুইটা দুই রকমের সফটওয়্যার আমরা দেখি। তো আপনি নর্মালি কি করেন একটা ছবি দেখার জন্য, কিন্তু খুব সিম্পলি মাইক্রোসফটের একটা মানে ইমেজ ভিউয়ার আছে, ইমেজ মাইক্রোসফটের ফটোস, এই যে ফটোস এটা আছে, এটা ক্লিক করলে এটা খুব দ্রুত ওপেন হয়। এটা উইন্ডোজের বাই ডিফল্ট, আপনি সবগুলো ফটো এখানে পেয়ে যান। তো এটা হচ্ছে একটা বাই ডিফল্ট, কিন্তু এটা আমরা তেমন একটা অভ্যস্ত না। আপনি ইচ্ছা করলে উম, কিনতে পারেন বা একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারেন, যেটা হচ্ছে সরি, এটা হচ্ছে এসিডিসি। এটার মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন ইমেজ এডিটিং এর। আপনি ক্রপ করা একটা ইমেজকে, হয়তো বা বিভিন্ন শেপ দেওয়া, ইমেজকে এডিট করা, ভিউ করা, ডেভেলপ করা, আপনি অনেক ধরনের কাজ এখানে করতে পারবেন। ওকে, তো যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে রাখি, দেখাই আপনাদেরকে যে আপনি একটা ইমেজ ডাউনলোড করি। ধরেন আপনি ন্যাচারাল একটা ওয়ালপেপার এখান থেকে নেন, এবং এই ওয়ালপেপারটাই, ফর এক্সাম্পল এই ওয়ালপেপারটা আমি নিই, এবং এটাকে আমি এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করি। সো আমি যদি ফর এক্সাম্পল এটাই নেই, এটা ডাউনলোড উইথ ফ্রি ট্রায়াল, দেখেন ডাউনলোড হয় কিনা। ওকে, এটা তো কোনো জিনিস, ফ্রি পিক থেকে নেই। তো এখানে খুব ইজিলি আপনি সফটওয়্যার ফ্রিলি ডাউনলোড করতে পারবেন ফ্রি পিক থেকে। ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোডে গেলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে। ওকে, ডাউনলোড যদি হয়ে যায় আমি ওই ফোল্ডারে চলে যাব ব্রাউজার থেকে। ব্যাস, এই ফোল্ডারে চলে গেলাম, এবং আপনি এখান থেকে সরাসরি ডাউনলোডটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন। এটা এসিডিসি দিয়েই খুলবে অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে। মোটামুটি ভারী একটা ইমেজ। তো ইমেজটা খুললো, আমি এটাকে ফুল ভিউ থেকে নামাই নিয়ে আসি। অনেক ভারী একটা ইমেজ। সো এই ইমেজটাকে আমি যাচ্ছি এডিট করতে। হ্যাঁ, তো ইমেজটাকে এডিট করার জন্য আমি ইমেজে চলে যাই, রাইট বাটন ক্লিক করি, এবং আমি দেখবো যে এখানে এসিডিসি ইনস্টল দেওয়া হলে অটোমেটিক্যালি এডিট অপশন আসবে, এডিট উইথ এসিডিসি আলটিমেট। এটা দিয়ে এডিট করবো আমি এখন। সো আপনার ছবিটাকে আপনি ইচ্ছা করলে রিসাইজ করতে পারেন এই ছবি দিয়ে, বা ক্রপ করতে পারেন বিভিন্ন ভাবে। অনেক বিশাল ছবি এটা, প্রায় 20 মেগাবাইটের। তো এটাকে আমি যদি রিসাইজে ক্লিক করি, এখানে অপশন অনেকগুলো এডিট অপশন আছে। এটা আসলে মূলত একদিনে দেখানোর জিনিস না, আপনি এরকম খুঁটিনাটি অনেক কিছু দেখতে পারেন। ধরেন আমি এটাকে 1200 পিক্সেলে নিয়ে আসি, 1200 বাই 1800 দাম দিয়ে দিলাম, ছবিটার উপরে অ্যাপ্লাই হয়ে গেল। ছবিটাকে আপনি বিভিন্ন ভাবে হয়তো বা রোটেট করতে পারেন, ক্রপ করতে পারেন, বা এটাকে কেটে নিয়ে আসতে পারেন ছবিটা একটা সাইডে। যেমন এতটুকু আমি অপশন হয়তো বা কেটে নিতে পারি, ডান দিলাম, এটুকু অবশ্য কেটে চলে আসলো। এবং ফাইনালি এটাকে আপনি সেভ দিয়ে দিতে পারেন, সেভ করলে ব্যাস ছবিটা সেভ হয়ে গেল। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের ছবি এডিট করা বা ওয়াটারমার্ক বসানো, আপনি যদি চান এই ছবির উপরে আপনি নিজে কোনো ওয়াটারমার্ক দিবেন, সেই ওয়াটারমার্কের অপশনটা ক্লিক করে আপনি হয়তো কোন একটা হয়তো বা টেক্সট আকারে ওয়াটারমার্ক দিতে পারেন, অপাসিটি হালকা করে দিতে পারেন ওয়াটারমার্কের এই জিনিসটা, এটা অ্যাপ্লাই দিতে পারেন। ব্যাস, ওয়াটারমার্কটা অ্যাপ্লাই হয়ে গেল, ডান। তো এরকম করে আপনি একটা ছবিকে ভিন্নভাবে এডিট করতে পারেন এই সফটওয়্যারগুলি দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে এই সেম জিনিস আপনি যদি ফটোশপের কথা বলেন, ফটোশপ একটা ভ্যাস্ট সফটওয়্যার। তো ফটোশপ দিয়ে আপনি এই ছবিগুলো ওপেন করতে পারেন বিভিন্ন ভাবে।
যেমন আমি একটু আগে যে ছবিটা ওপেন করলাম সেই ছবিটা এখানে আমি ওপেন করি ফটোশপে, এবং এইটার উপরে আপনি বিভিন্ন ধরনের ক্লোন বা বিভিন্ন কালার ডিস্টরশন বা বিভিন্ন ক্রপিং, ইমেজকে একটু নতুন করে রূপ দেওয়া, এটা আপনি কাজ করতে পারেন এখানে। সো ফটোশপের কাজ অনেক বিশাল। আপনি এখানে বিভিন্ন ধরনের কালারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, বা টুলটাকে বিভিন্ন ধরনের অবজেক্ট সিলেক্ট করতে পারেন কোন একটা জায়গায়। ধরেন আপনি হয়তো ম্যাজিক সফটওয়্যার দিয়ে আপনি দেখলেন যে কোন কোন জায়গা আপনি ডিলিট করা দরকার, আপনি সেই জায়গাগুলিতে ডিলিট করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো এই জিনিসগুলো আপনি করতে, মাস্কিং করা, বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করা যায়। তো এই হচ্ছে মূলত ডিজাইন সফটওয়্যার টাইপস। এবং আরেক ধরনের সফটওয়্যার আছে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। হ্যাঁ, ভিডিও এডিটিং সফটওয়্যারের ভিতরে যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট কয়েকটা সফটওয়্যার হচ্ছে আপনার ওয়ান্ডার সফট আছে। আমি এটাকে দেখি এতে কোনো লিস্ট আছে কিনা, যেটাতে আপনি বিভিন্ন ভিডিও এডিট করেন। আপনার মোবাইলের ভিতরে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, সেখানে আপনি অ্যানিমেটেড কিছু জিনিস তৈরি করেন। ভালো হচ্ছে প্রফেশনালদের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো, সাইবারলিংক পাওয়ার, এটা কোরেল, এই ধরনের সফটওয়্যার গুলি আছে। বা ওন্ডার শেয়ার আছে একটা, এই ধরনের যে ওন্ডার শেয়ার ফিল্মোরা, এগুলো হচ্ছে খুব ভালো রকমের আপনার সফটওয়্যার। তাছাড়া মাইক্রোসফটের চিম ক্লিপ চ্যাম্প আছে, এগুলো হচ্ছে কাটে। কিন্তু আমরা যদি একদম ইজি ইজি এডিট করতে চাই, যে ভিডিওগুলো কেটে বা অডিও অ্যাড করে কনভার্ট করা, তখন বেস্ট সফটওয়্যারটা আপনার হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি। মানে এটা হচ্ছে আপনি ফ্রি পাবেন। ওকে, আপনি ফরম্যাট ফ্যাক্টরিটা ফ্রি পাবেন, ফ্রি ডাউনলোড করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এবং এই সফটওয়্যারটা একটা আদর্শ সফটওয়্যার, যে আপনি কোনো একটা ভিডিও অডিওকে কনভার্ট করা, এডিট করা, কাটা, এখান থেকে ক্লিপ বের করা, এই একটা আদর্শ সফটওয়্যার। আমি এখান থেকে একটা ভিউ দেখে আপনাদের ফরম্যাট ফ্যাক্টরি। সো এইটা দিয়ে আপনি এডিটের কাজগুলি চালিয়ে নিতে পারবেন, কিন্তু আপনি ভিডিওর মধ্যে কোনো অ্যানিমেশন করতে পারবেন না। সেটা একটা সমস্যা। এটার জন্য আপনাকে অবশ্যই আদার্স হয়তো বা সফটওয়্যার ইউজ করতে হতে পারে। এই যে এই ধরনের সফটওয়্যার, আপনি হয়তো বা কোনো একটা ভিডিও নিছেন, ভিডিওটাকে আপনি চাচ্ছেন কাট করতে, তো ক্রপ করতে পারেন, স্প্লিট করতে পারেন। এডিটের সাথে আপনি হয়তো বা আহ, যেটা করতে পারেন, অডিওকে অ্যাড করতে পারেন বা কনভার্ট করতে পারেন বিভিন্ন জিনিস এই সফটওয়্যারগুলির মাধ্যমে অ্যাকচুয়ালি। তো ফরম্যাট ফ্যাক্টরি একটা খুব ভালো চয়েস হইতে পারে আপনাদের জন্য। এবং সফটওয়্যার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাদের জন্য অ্যাডোবি প্রিমিয়ারটা বেস্ট, আর না হলে ফিল্মোরা, এই দুইটাই। আর না হলে আপনি ফ্রি আসলে তেমন কোনো বেশি একটা পাবেন না। ক্যামতাসিয়া একটা আছে, আপনি ক্যামতাসিয়া ইউজ করতে পারেন। এই যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, রেকর্ড হচ্ছে, এটা তো একটা পেইড ভার্সনের জুমের কারণে। কিন্তু আপনি যদি চান যে স্ক্রিন রেকর্ড করতে, তাহলে আরো দুইটা সফটওয়্যার আছে। একটা হচ্ছে টেক্সট মিটার, ক্যামতাসিয়া। এটা খুব ভালো একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি রেকর্ডিং করতে পারবেন, ব্রডকাস্ট করতে পারবেন, এডিট করতে পারবেন। আপনার এই যে অনেক সময় আমরা অনলাইনে ক্লাস নিলে এগুলির মাধ্যমে স্ক্রিনগুলিকে খুব সুন্দর করে অ্যানিমেটেড আকারে উপস্থাপন করা যায় ডাইনামিক ওয়েতে। এটা হচ্ছে ভালো, মানে সফটওয়্যার এডিটিং এর দিক থেকে ভালো। কিন্তু ধরেন আপনার কোনো সফটওয়্যার নাই, এখন আপনি কি করবেন? আমাকে তো ভিডিও এডিট করা, স্ক্রিন রেকর্ড করতে হবে। তো সেক্ষেত্রে মাইক্রোসফটের একদম বেসিক স্ক্রিন রেকর্ডার আছে, স্ক্রিন রেকর্ড একটা অ্যাপই আছে, এটা ইনস্টল করাই থাকে। হ্যাঁ, আপনি ইনস্টল যদি না করা থাকে, আপনি মাইক্রোসফট স্টোরে গেলেই পাবেন। খুব সিম্পল, এই যে দেখেন, একদম সিম্পলি আপনি বলে দিতে পারবেন যে কতটুকু রেকর্ড হবে। আমি একটা রেকর্ড করে দেখে আপনাদেরকে। যেমন আপনি যদি পুরো স্ক্রিন রেকর্ড হতে চাই, তাহলে পুরো স্ক্রিনটা এইভাবে রেখে দিবেন। ওকে, পুরো স্ক্রিন রেকর্ড হবে। আপনি যদি চান উইন্ডো রেকর্ড করতে, উইন্ডোটা পুরোটা হবে। আপনি যদি চান না আমি ফুল স্ক্রিন ধরতে, ফুল স্ক্রিন সেট আপ করা থাকবে। যদি চান যে রিজিয়ন কোনো একটা স্পেসিফিক জায়গায় রেকর্ড হবে, তাহলে আমি ধরেন এই জায়গাটুকু রেকর্ড করবো, এইটুকু। হ্যাঁ, এইটুকু রেকর্ড করব। তো এইটুকু আমি সিলেক্ট করে দিয়ে বলে দিব যে এইটুকের মধ্যে আমি রেকর্ড করতে চাই। তো এই যে রেকর্ডটা হবে, ইউজ মাইক্রোফোন, আমি মাইক্রোফোনে কথা বলবো, ক্যাপচার সাউন্ড, এবং এখানে রেকর্ড অপশনটা ক্লিক করলে এইটুকু জায়গা দেখেন, এইটুকু জায়গা সে রেকর্ড হচ্ছে। আমি এখানে যা যা কাজ করব স্ক্রিনের ভিতরে, আমি যদি কোনো কিছু ক্লিক করি, কোনো একটা চেঞ্জেস আছে, এই জিনিসগুলো সে রেকর্ড করে ফেলবে। আমি রেকর্ডটা অফ করে ফেলতে পারবো এখান থেকে ক্লিক করে, আবার এখানে আমি এই যে স্টপ দিয়ে দিলাম। এবং কিছুক্ষণ পরে সে রেকর্ডিংটা এক্সপোর্ট করে। হ্যাঁ, এক্সপোর্ট করে রেখে দেয়। আপনি আউটপুট ফোল্ডারে যাবেন, এবং সেখানে গিয়ে আপনি এটা কেটে দিই। আপনি যদি এই সেম জিনিসটাকে একটা মিডিয়া প্লেয়ার দিয়ে অন করেন, এটাও একটা ভিডিও, এটা কিন্তু মিডিয়া প্লেয়ার যেটা আমি দেখাচ্ছি, এটাও একটা সফটওয়্যার। তো এরকম মিডিয়া প্লেয়ার দিয়ে যদি অন করি, তাহলে আপনি দেখবেন যে সাউন্ড সহকারে যতটুকু অংশ আমি রেকর্ড করছি না, সেই অংশটুকু সে ভিডিও এডিটটা দেখাইতেছে এরকম। তো এটা খুব ইজি একটা রেকর্ডিং এর জন্য। এছাড়া আপনি মিডিয়া প্লেয়ার, এটা বলি মিডিয়া প্লেয়ার, এটা ইউজ করতে পারেন, আপনি পিসিতে ইনস্টল করতে পারেন। তো মিডিয়া প্লেয়ারের ভিতরে আপনার হচ্ছে বেস্ট
মিডিয়া প্লেয়ারটা হচ্ছে ভিএলসি। এখন প্রশ্ন হচ্ছে যে মিডিয়া প্লেয়ার বলতে কি বোঝায়? আপনি অডিও শুনেন, তারপরে ভিডিও দেখেন, হ্যাঁ? এই যে অডিও ভিডিও যে আপনি দেখতেছেন না, এই জিনিসগুলো কিন্তু আসলে বিভিন্ন ফরম্যাটে থাকে। আমি আপনাদের কয়েকটা ফরম্যাটের কথা বলি। ফাইল ফরম্যাট, একটা জিনিস এটা বুঝাইতে হবে, যেমন ফাইল ফরম্যাট বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট বলতে বোঝায় আপনার যে ডাটাটা আছে, আপনি একটা বই পড়তেছেন, হ্যাঁ, একটা ছবি দেখতেছেন, একটা ভিডিও দেখতেছেন, একটা কথা অডিওতে শুনতেছেন, এগুলো কিন্তু এক একটা এক এক ধরনের ফরম্যাটের, এবং কোনোটাই কোনোটার মতো না। এখন আমি যদি আপনাকে কোনো একটা চশমা দিয়ে বলি যে আপনি এটা দিয়ে সাউন্ড শুনবেন, এটা দিয়ে স্পিকারের মতো সাউন্ড শুনবেন, এটা ইম্পসিবল একটা জিনিস। তার মানে আপনি জানেন যে চশমা কাঁচ আছে এবং এটা দিয়ে শুধু দেখে, মানে ভিজুয়ালি কিছু বোঝা যায়, কিন্তু সাউন্ডের জন্য আলাদা কিছু লাগবে, মেকানিজম। তাহলে দুইটা জিনিস কিন্তু দুই পক্ষে যায়। তো সফটওয়্যারও এরকম জিনিসটা, সফটওয়্যার অনেক ফাইল ফরম্যাট আছে। ফরম্যাট বলতে বোঝায় কি যে আপনি একটা ডককে কিছু লিখলে সেটা টেক্সট ফরম্যাটে যায়, আপনি কোনো কিছু কথা বলে অডিও ফরম্যাটে যায়, কোনো কিছু ভিডিও করলে ভিডিও ভিজুয়াল ফরম্যাটে যায়। এখন প্রশ্ন হচ্ছে এই ফরম্যাট গুলো এত বেশি, এত বিশাল পরিমাণে, যে এক একটা সফটওয়্যার এক একটা ফরম্যাটকে দখল করে ফেলছে। ঠিক আছে, এক একটা ফরম্যাট, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ইমেজ, হ্যাঁ, ইমেজ ফরম্যাট, ফরম্যাট লিস্ট, আমি এই লিস্টটা দেখাই। শুধুমাত্র ছবি, আপনি যে ছবি দেখতেছেন, পিকচার, এই পিকচারেরই প্রায় 50টার মতো ফরম্যাট আপনি পাবেন। যেমন জিপ, জেপিজি, বিএমপি, টিআইএফএফ, পিএনজি, এরকম পিএসডি, অনেক ফরম্যাট পাবেন। আপনি কোনটা ইউজ করেন? আপনি জেপিজি ইউজ করেন, বেশি হলে বিএমপি ইউজ করেন, বেশি হলে পিএনজি ইউজ করতেছেন। এক একটা ফাইলের এক এক রকমের টাইপ। যেমন জেপিজি যেই ধরনের কাজ করে, দেখায় সব একই রকম ছবি দেখাচ্ছে, কিন্তু ফরম্যাটের নামটা আলাদা। মানে এক একটা টেকনিকে এটা তো আবিষ্কার করা হয়েছে এবং ওই টেকনিকটার নাম দেওয়া হয়েছে। আমি এটা ভিডিওর কথাই বলি, আপনি দেখেন ভিডিও, ভিডিও ফরম্যাট, ভিডিও ফরম্যাট লিস্ট। আপনি তো মুভি বা বিভিন্ন ধরনের ছোট ছোট ডকুমেন্টারি ভিডিও দেখেন, তাই না? সো MP4 আছে, এভি আছে, MKV আছে, WM আছে, মুভ আছে, WMV আছে, ফ্ল্যাশ আছে, MPG আছে। আমরা কিন্তু MP4 আর MKV এই দুইটাই বেশি দেখি, তাই না? তো এগুলি কি ভিডিও ফরম্যাট। এখন এই ফরম্যাটের বাইরেও কিন্তু আরো 30-40টা ফরম্যাট আছে, যেগুলো অনেক আগে ইউজ করা হতো। আপনি মোবাইলে এক ধরনের ফরম্যাট, 3GP ফরম্যাট ছিল এক সময় মোবাইলে দেখার জন্য। তো এই ফরম্যাট গুলি আসলে মূলত এক একটা সফটওয়্যার দিয়ে ওপেন করা যায়। সবগুলি সফটওয়্যার দিয়ে সব ফরম্যাট ওপেন করা যায় না, একটা দিয়ে আরেকটা করা যায়। যেমন আমি যদি ডকুমেন্ট ফরম্যাট, ডকুমেন্ট না, আমি যদি এভাবে বলি যে টেক্সট ফরম্যাট লিস্ট যদি বলি, মানে আপনি শুধু লেখালেখি করবেন, তাহলে লেখালেখির উপরে আপনি ফরম্যাটেড টেক্সট, রিচ টেক্সট, ব্যাচ টেক্সট, ডক টেক্সট, অনেকগুলি ফরম্যাট পাবেন। পিডিএফ আছে, পিডিএফ একটা আলাদা ফরম্যাট। তো এতগুলি ফরম্যাট একটা সফটওয়্যার দিকে আপনি কখনো ওপেন করতে পারবেন? পারবেন না। যেমন আমি এখন আপনাকে যদি বলি যে ডক ফাইল ওপেন করবেন, তাহলে ডক ফাইল কখনো আপনি নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারবেন না। তাহলে ছবির ফাইল আপনি কখনো পিডিএফ দিয়ে ওপেন করতে পারবেন না। তার মানে একটা সফটওয়্যার একটাকেই টার্গেট করে। কিন্তু এই ইমেজ বা হচ্ছে মিডিয়া সফটওয়্যার গুলি যেগুলি, সেগুলো হচ্ছে এমন একটা টাইপের যে ওরা এমন একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ দেয় যে একটা মিডিয়া প্লেয়ার সফটওয়্যার ইনস্টল করলে আপনি সবগুলি ফরম্যাটে রান করতে পারবেন। এই জন্য ভিএলসি হচ্ছে বেস্ট। আপনি ভিএলসির মধ্যে যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, কিন্তু মুভমেন্ট করাটা একটা জিনিস। যেমন আমি পার্সোনালি পট প্লেয়ার ইউজ করি বা ক্যাম প্লেয়ার ইউজ করি। আপনি যদি এরকম অনেকগুলো সফটওয়্যার দেখেন যেটা দিয়ে ভিডিও চলে, তাহলে সেগুলো কি হতে পারে? আপনি একটা ভিডিও চালানোর জন্য সফটওয়্যার হয়তো বা ডাউনলোড করতে পারেন ভিডিও দেখার জন্য। তো সেক্ষেত্রে ওইটা তো আমাকে দেখতে হবে, আপনাকে ভিডিওটা স্মুথলি রান করতে হবে। তো সেক্ষেত্রে এই কেএম প্লেয়ার বা পট প্লেয়ার এগুলো হচ্ছে বেস্ট, এগুলো হচ্ছে স্মুথলি ইউজ করা যায়। যেমন আমি একটা পট ইউজ করি, এটা আমি দেখাই। এটা হচ্ছে মিডিয়া প্লেয়ারের মতো। এখানে আপনি বিভিন্ন ধরনের এইখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও ইনস্টল করতে পারেন, দেখতে পারেন। আমি একটা ভিডিও ডাউনলোড করি এবং পরে এটাকে রান করে আপনাকে দেখাবো। আচ্ছা, এটা তো আসতেছে না। আহ, এখানে যদি কোনো কিছু থাকে, সামথিং ডকুমেন্টারি, এখানে মনে হয়, so এখানে মনে হচ্ছে কোনো ভিডিও এই মুহূর্তে নাই। আচ্ছা, আচ্ছা, এটা
আচ্ছা, এটা আমি দেখি, পরে আপনাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো। তো এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার একটা প্লেয়ার, যেটার মাধ্যমে আপনি হয়তো বা ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারেন, ভিডিওটা অন করে দেখতে পারেন। তো আহ, এটার স্মুথনেস একটা বিষয়, আপনি এটাকে খুব সহজে বড় করতে পারেন, ছোট করতে পারেন, টানতে পারতেছেন, এই বিষয়গুলো। তো এটা হচ্ছে মূলত একটা মিডিয়া প্লেয়ারের কাজ। মিডিয়া প্লেয়ার হিসেবে আপনি এগুলো চয়েসে রাখতে পারেন। এছাড়া এডিটিং সফটওয়্যার তো আমি দেখাইলাম আপনাদেরকে। আরেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে ক্যাড বলা হয় বা ডিজাইনিং সফটওয়্যার বলা হয়। ডিজাইনিং সফটওয়্যার অনেকগুলো আছে, আমি এরকম একটা ডিজাইন সফটওয়্যার যদি দেখাই আপনাদের, আহ, যেমন আমরা যদি এখানে গ্রাফিক্স মিডিয়া বলি, তো ফিগমা, ফিগমাতে যাই। ফিগমা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ডিজাইনিং সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি অনেক ধরনের ডায়াগ্রাম ডিজাইন করতে পারেন, গ্রাফিক্যাল আর্ট করতে পারেন, আর্টিস্টিক ম্যানারে আপনি অনেক ধরনের কালারফুল ডিজাইন করতে পারেন, বক্স ডিজাইন করতে পারেন, 3D ভিউ ডিজাইন করতে পারেন। তো যখন আপনি ধরেন আপনি কোন একটা রিসার্চের কাজ করতেছেন, অনেক ধরনের তো ব্লক ডায়াগ্রাম বা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ড্রয়িং করতে হয়, বা বিভিন্ন ধরনের হয়তো বা গ্রাফিক্যাল কিছু আইকন টাইকন দিয়ে খুব সুন্দর কিছু ড্রয়িং করতে হয়, তখন আপনি কি করতেছেন, এই ধরনের ড্রয়িং গুলি করেন। সো আমি কয়েকটা ড্রয়িং দেখাই, যেমন আপনি খুব সুন্দর করে এই ধরনের ড্রয়িং গুলি করতে পারবেন, বিভিন্ন আইকন দিয়ে ড্রয়িং করা, বা হচ্ছে আপনি স্ট্রাকচার ড্রয়িং করতে পারেন কোনোভাবে। এরকম অনেক ধরনের ড্রয়িং আছে যে ড্রয়িং গুলো আপনি করতে পারেন। আহ, ধরেন এই ধরনের খুব ইন্টারাক্টিভ ভিউ আপনি ড্রয়িং করতে পারেন, অনেক বড় বড়, এগুলি কখনো মানে ভেঙে যায় না, এই ড্রয়িং গুলি কখনো ভাঙে না। তো এই ধরনের ড্রয়িং গুলি আপনি করতে পারেন খুব সুন্দর স্ট্রাকচারাল। তো ফিগমা হচ্ছে এরকম একটা সফটওয়্যার, ফিগমা। এটা আপনি ফ্রি ইউজ করতে পারেন। তো এগুলো যে গ্রাফিক্স এন্ড মিডিয়ার কাজ, তাছাড়া আপনি ইচ্ছা করলে ছোট ছোট ক্লিপ আর্ট নিতে পারেন। যেমন একটা সফটওয়্যার হচ্ছে স্নিপ, স্নিপ। তো স্নিপিং টুল আপনি যদি ইউজ করেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট কোনো একটা জায়গা থেকে নিউ দিয়ে আমি এখান থেকে এই অংশটুকু একটা স্ক্রিনশট নিতে পারি, ব্যাস স্ক্রিনশট এসে গেল। এরকম কাজ আমি করতে পারি স্নিপের মাধ্যমে। এটা সেভ করতে পারি, এটা নিচে একটা আন্ডারলাইন দিতে পারি, তারপর সেভ কর, এভাবে আমি কাজ করতে পারি স্নিপ টুলের মাধ্যমে। আবার আপনি ব্রাউজারের মাধ্যমে কিন্তু স্নিপের কাজ করতে পারেন। আমি আপনাদের ব্রাউজারে একটা উদাহরণ দিই, যেমন আপনি চাচ্ছেন এই যে ব্রাউজারের স্ক্রিনশট নিতে, তাহলে কি করবেন, রাইট বাটন ক্লিক করে টেক স্ক্রিনশট, এটা ক্লিক করবেন। আপনি এখান থেকে ধরেন আপনি চাচ্ছেন যে স্ক্রল করে এখান থেকে কতটুকু নেবেন, এতটুকু, হ্যাঁ এইটুকু ডাউনলোড দিবেন। তাহলে সে ওই পর্যন্ত সবগুলো যতটুকু স্ক্রিন নিছে ততটুকু সিলেক্ট করে আপনাকে স্ক্রিনশট দিয়ে দিবে। তো এইভাবে আপনি কিছু সফটওয়্যার ইউজ করতে পারেন গ্রাফিক্স এন্ড মিডিয়ার ক্ষেত্রে। এরপর হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট, এখানে অনেক সফটওয়্যার আছে, তবু আমি একটা একটা করে দেখাই। লাইফ স্টাইলের অনেক সফটওয়্যার আছে, যেমন আপনি টাস্ক ম্যানেজার ইউজ করতে পারেন, টাস্ক, ওয়েব টাস্কের জন্য। যেমন আমি আপনাকে বলবো টিকটিক, একটা খুব রিনোন টাইপের একটা টু ডু লিস্ট সফটওয়্যার। আপনারা যখন পড়াশোনা করবেন বা জবে করবেন, অথবা আপনাদের হয়তো বিজনেস বা আদার্স হবি রিলেটেড কাজ থাকতে পারে, আপনার কাজগুলোকে অর্গানাইজ করার জন্য আপনি এখানে খুব সুন্দরভাবে স্ট্রাকচারলি সাজায় রাখতে পারেন, হ্যাঁ, টাইম বা রিমাইন্ডার, সামথিং লাইক দ্যাট। এবং আপনি প্রতি উইকের কাজ প্লাস টাস্ক হিসেবে লিস্ট করে রাখতে পারেন, এবং প্রায়োরিটি দিয়ে আসতে পারেন, এরকম বিষয়টা। তো অনেক ফিচার্স আছে এটাতে। আপনি পিসিতে ইনস্টল করবেন, আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন, আপনি মোবাইলে ফ্রি, এটা পুরোপুরি ফ্রি। আপনি মোবাইল ইনস্টল করে আপনি আপনার প্রতিদিনের কাজগুলি ইন করে রাখবেন। যে কাজটা কমপ্লিট হবে ওকে, না কমপ্লিট হলে আপনার রিপিট করবে, আবার আপনাকে নোটিফিকেশন দিবে, দেখবেন। এবং আপনি প্রতিদিন কি করেন সেটার হ্যাবিট গুলি লিখে রাখবেন, প্রতিদিন আপনাকে ওটা মনে করাই দিবে, উইকলি, মান্থলি। এবং আপনাকে ফোকাস করার জন্য 25 মিনিটের পোমো টাইমার দিবে। বা আপনি হয়তো বা কোলাবোরেট করতে পারবেন, মানে একটা শেয়ার করে দিতে পারবেন যে আমি এখন এই কাজটা করবো, তোমরাও এটা করতে পারো, এইভাবে। তো এটা একটা খুব লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। আপনার টাইম, আপনার পড়াশোনা, জব, কাজ সবকিছু অর্গানাইজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, টিকটিক। এছাড়া আপনি মেডিকেল একটা সফটওয়্যার আছে, আমি ডিআইএমএস এর কথা বলবো। ডিআইএমএস একটা খুবই রিনোন বাংলাদেশি সফটওয়্যার, এবং এটা অ্যাপস অ্যাকচুয়ালি। আপনি অ্যাপসটা ইনস্টল করতে পারেন, অবশ্যই আমি মনে করি যে প্রত্যেকের মোবাইলে অ্যাপসটা ইনস্টল করে রাখা উচিত। হ্যাঁ, আহ, এটা এমন একটা অ্যাপস যেখানে আপনি আপনার বাংলাদেশের প্রেক্ষিতে যত রকমের ওষুধ আছে, ড্রাগ, সেটার একটা মানে প্রিমিয়াম ভার্সন, তো এটা সাধারণত ডক্টররা ইউজ করে কিনে। আপনি প্রিমিয়াম ভার্সন ছাড়া এখানে মানে ডাউনলোড করে আপনি সরাসরি যে কোনো মোবাইল, যে কোনো মোবাইলের যে কোনো মোবাইলে আপনি ডাউনলোড করে কি করতে পারেন,
যে ওষুধ সার্চ করতে পারবেন। অ্যাকচুয়ালি ওষুধের নাম দেখতে পাবেন, এটার ইন্ডিকেশন দেখতে পাবেন। আপনি এখানে ওষুধটা আসলে কিসের জন্য কাজ করে, এমনকি বাংলাদেশের এই ওষুধের প্রাইসটা কত সেটা আপনি জানতে পারবেন, সবকিছু। আপনি A to Z ওষুধের ইনফরমেশন আপনি জানবেন এখান থেকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। আপনি সফটওয়্যারটা অ্যাপসটা ইনস্টল দেন, এখনই পারেন। যদি সার্চে যান, আপনি একটা ওষুধ আপনাকে প্রেসক্রিপশনে লিখছে, আপনি জানেন না যে কেন ওই ডক্টরটা ওষুধটা লিখছে, আপনি সুন্দর করে ওষুধটা লিখে সার্চ করলেন, সে একদম লিস্ট দেখাই দিবে। লিস্ট থেকে ডিটেলস দেখতে পাবেন, এটা আসলে অ্যাকচুয়াল প্রাইসিং কত, এটা কোন কোম্পানির, এটা সাইড এফেক্ট কি, সব ডিটেলস এখানে দেওয়া আছে। খুব ভালো একটা অ্যাপস, এটা মেডিকেলের জন্য কাজ করে। এছাড়াও আপনি মেডিকেলের জন্য অনেক অ্যাপস পাবেন বা ওয়েবসাইট পাবেন। যেমন হয়তোবা কেউ যদি প্রেগনেন্ট থাকে, নিউবর্ন বেবির ক্ষেত্রে জানার জন্য অনেক ধরনের ওয়েব অ্যাপ আছে এখানে। তো এই ধরনের সফটওয়্যার গুলি কাজে লাগে অনেক সময়। এন্টারটেইনমেন্টের সফটওয়্যার আমার আসলে বলা লাগবে না, এটা মূলত আপনি গেমিং সফটওয়্যার হিসেবে কাজ করে, গেম খেলা এই বিষয়গুলি। কনভেনিয়েন্স বা এডুকেশনাল সফটওয়্যার, আপনি এডুকেশনাল সফটওয়্যার আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডিকশনারি ইউজ করতে পারেন, খুব ভালো। যেমন আমি যদি বাংলা ডিকশনারি কথা বলি, এটা অ্যাপস এর কথা বলি, তো আপনি বাংলা ডিকশনারি পিসির জন্য একটা হয়তোবা ইউজ করতে পারেন, যে কোনো বাংলা অভিধান, এই যে B2B বাংলা অভিধান এরকম অ্যাপস আপনি মোবাইলের জন্য ইউজ করতে পারেন বাংলা অভিধানের এই বিষয়গুলি। আহ, এই যে এইটা অ্যাপস ইউজ করতে পারেন। এটা হচ্ছে ডিকশনারির ক্ষেত্রে। এছাড়াও আপনি অনেক ছোট ছোট অ্যাপস আছে যেগুলো স্টাডির জন্য খুব উপকারী। যেমন হয়তোবা প্রোগ্রামিং শেখার জন্য কোনো অ্যাপ। অধিকাংশ ক্ষেত্রে আমি অ্যাপের কথা বলতেছি কারণ অ্যাপ হলো অ্যাভেলেবল। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন যে অ্যাপ প্রোগ্রামিং লার্নিং এর জন্য, হ্যাঁ, অনেকগুলো ছোট ছোট অ্যাপ থাকতে পারে, সরি, লার্নিং এর। তো এরকম এই যে প্রোগ্রামিং হাব, হ্যাঁ, এই ধরনের ছোট ছোট অ্যাপ আছে, প্রোগ্রামিং কোড একাডেমি, গো, প্রোগ্রামিং হিরো, ছোট ছোট অ্যাপ আছে যেগুলো হচ্ছে অনেক সময় পেইড থাকে, পেইড ছাড়া থাকে, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। বা ভাষা শেখার জন্য অ্যাপ ইউজ করতে পারেন, এরকম অ্যাপগুলো সাধারণত লার্নিং এর জন্য ইউজ করা হয়। আবার আমি আপনাদের এটা বুঝাই, এনসাইক্লোপিডিয়া সফটওয়্যারটা, এটা আসলে ওইভাবে অতটা ডেভেলপড না। তো এনসাইক্লোপিডিয়া সাধারণত আপনার আহ, মানে সফটওয়্যার হিসেবে নাই অ্যাকচুয়ালি। আপনি সরাসরি ওয়েবে ঢুকতে হবে, কিন্তু আপনি যদি, এটা আসলে অনেক পুরনো, হ্যাঁ, আমি যেটা বলবো অনেক পুরনো, বাট খুব রিনাউন ছিল এক সময়কার, মাইক্রোসফটের এনকার্টা। মাইক্রোসফট, এটা আমরা আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করতাম বা কলেজে, তখন এটা ইউজ করতাম, এটা বেশি ইউজ করতাম, কারণ আমাদের তখন ইন্টারনেটের ফ্যাসিলিটি অতটা ছিল না, মানে হয়তো বা আমরা অনেকে বাসায় ইন্টারনেট নেই নেই, কিন্তু এই সফটওয়্যারটা আমরা 15 বছর আগে ইউজ করতাম। তো এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়া যেত, এটা প্রায় 10 জিবির মতো সফটওয়্যার, অনেক বিশাল বড়। এবং এই সফটওয়্যারটা ইনস্টল দিলে আপনি কল্পনা করতে পারবেন না যে 1993 সাল থেকে 2009 সাল পর্যন্ত যত ইনফরমেশন পড়াশোনা ভিত্তিক একটা ফুল এনসাইক্লোপিডিয়া এখানে আছে, পুরোটা। তো আপনি, এটা মূলত একটা ওয়েবসাইটের মধ্যে ছিল, সেই ওয়েবসাইটটাকে সে সফটওয়্যারে কনভার্ট করে মাইক্রোসফট ওপেন করে দিয়েছিল, সবার জন্য ফ্রি করে দিয়েছিল। আমরা এটা ইনস্টল দিতাম, কোনো ইন্টারনেট লাগতো না, ইন্টারনেট ছাড়াই আপনি ইন্টারনেটে সবকিছু দেখতে পেতেন। এটা বিশাল বড় একটা ওয়েবসাইট ছিল। তো এখন আর নাই বললেই চলে। এছাড়া আপনি ম্যাপ সফটওয়্যার ইউজ করতে পারেন এনসাইক্লোপিডিয়ার ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে মূলত অনেক বছর আগের সফটওয়্যার, এখন আর এটা তেমন বেশি একটা কাজ করে না, কারণ সবার কাছে এখন নেট রয়ে গেছে। তো এছাড়া কমিউনিকেশন সফটওয়্যার আমরা যাই, কমিউনিকেশনের ক্ষেত্রে ব্লগ, মানে যেখানে লেখালেখি করে ডায়েরি ভিত্তিক, এগুলোতে আপনি যাবেন। ব্লগের একটা ভালো হচ্ছে আপনার মিডিয়াম, ব্লগ, মিডিয়াম খুব বিখ্যাত। এটা একটা খুব ভালো ব্লগ, আপনি এখান থেকে অনেক একাডেমিক্যালি পড়াশোনা শিখতে পারবেন। উম, বা হচ্ছে আপনি ইউজ করতে পারেন ব্লগ। এছাড়া ব্লগ ছাড়া ফোরামস আছে বা বিভিন্ন ধরনের ওপেন প্ল্যাটফর্ম আছে, যেমন স্ট্যাক ওভারফ্লো। ওকে, স্ট্যাক ওভারফ্লো, আমি যদি আপনাদেরকে সফটওয়্যার দেখাইতেছি, এটা অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপস এর মতো আর কি। স্ট্যাক ওভারফ্লো অনেকগুলো ভার্সন আছে, ওকে, আমি আপনাদেরকে একটা দেখাইতেছি। আপনি যদি রান্না বান্না নিয়েও কোনো প্রশ্ন থাকে, আপনি স্ট্যাক ওভারফ্লোতে যদি প্রশ্ন করেন, তাহলে আপনাকে একটা না একটা ক্যাটাগরিতে আপনাকে নিয়ে যাবে, একটা অ্যান্সার দিবেই আপনাকে। স্ট্যাক ওভারফ্লো এত বড় একটা ফোরাম যে এটা কালেকটিভ প্রশ্নগুলি, একটা কমিউনিটি, ওকে, এই কমিউনিটির মধ্যে আপনি অনেক প্রশ্ন করতে পারেন, অনেক ধরনের প্রশ্ন করতে পারেন। এবং সব প্রশ্নের উত্তর কোনো না কোনো ক্ষেত্রে একদিন বা 2 দিনের পরে আপনার কোনো এক্সপার্ট কমেন্ট আকারে দিবে, প্রশ্ন আকারে দিবে, ভোট আকারে দিবে। সো আপনি কোনো না কোনো অ্যান্সার পাবেন এবং ভালো একটা অ্যান্সার পাবেন। এটা খুব ভালো একটা রিসোর্স, যে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে পড়েন না কেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড, ইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনি শুধুমাত্র প্রশ্নটাকে উপস্থাপন করতে পারলেই হলো। আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে আজকে কোশ্চেনে ক্লিক করবেন, আপনি ওই কোশ্চেন আনসার পাবেনই কোনো না কোনো ওয়েতে। তো
এইটা হচ্ছে এরকম আরো অসংখ্য কিন্তু আপনি ওয়েবসাইট পাবেন, হ্যাঁ, যেখানে আপনি মূলত বিভিন্ন ছোট ছোট টাস্কের জন্য বিখ্যাত। ওকে। এছাড়া ব্রাউজার সফটওয়্যার আপনাদের দেখাইছি আমরা আপনাদেরকে, যেমন ফায়ারফক্স বা হচ্ছে আপনার গুগল ক্রোম সামথিং। চ্যাট রুম, অনলাইন ডিসকাশন, এই জিনিসগুলো কাইন্ডস অফ একই রকম। চ্যাট রুমের ভিতরে আপনারা যেমন আপনারা বিভিন্ন ধরনের গ্রুপ চ্যাট করেন, এই জিনিসটা যেমন হোয়াটসঅ্যাপে থাকতে পারে বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মেসেঞ্জারে থাকতে পারে। সো এটা হচ্ছে চ্যাট রুমের কাজ। So, দেখা গেছে আপনাদের অনেক সময় ফেসবুকে মেসেঞ্জার আপনারা ইউজ করেন, তো ওই মেসেঞ্জার ইউজিং এ অনেকে হয়তো বা কানেকশন করে একটা গ্রুপ তৈরি করেন, এটা চ্যাট রুম হিসেবে কাজ করে। যেহেতু মেসেঞ্জারে আপনি ইনস্ট্যান্ট মেসেজ দিতে পারেন, এটাকে ইনস্ট্যান্ট মেসেজিং বলা হয়। মোবাইল মেসেজিং মানে হচ্ছে আপনার মোবাইলে সিম কার্ডের মাধ্যমে যে আপনি মেসেজটা পাঠান, 160 ক্যারেক্টারের মেসেজ, এর বেশি যায় না, ওইটা হচ্ছে মোবাইল মেসেজিং। ভিডিও কনফারেন্সিং এর জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে বা অনেকগুলো অ্যাপস আছে। তো আমরা আসলে মূলত মিট বা জুম, এই ধরনের লিস্ট আমি দেখি। অ্যাকচুয়ালি হচ্ছে মিট, সরি, মিট হচ্ছে খুব বিখ্যাত। গুগল মিট এটা খুবই ইজি টু ইউজ, বাট এটাতে কোনো আপনার এটা ধরেন 30 দিন বা 90 দিন পর এটা লিঙ্ক ইনভ্যালিড হয়ে যায় বা রেকর্ডিং করা যায় না, অনেক ঝামেলা থাকে এই জায়গায়, কিন্তু এটা খুব ইজি। এছাড়া আপনি জুম আছে বা স্কাইপ আছে, আপনি ইচ্ছা করলে ভিডিও কনফারেন্সিং এর জন্য হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারেন এগুলো। তো এই ধরনের কিছু সফটওয়্যার কাজ করে। ফাইল ট্রান্সফার হচ্ছে মূলত এফটিপি বলা হয়, ফাইল জিলা। আমি একটু দেখাই। ফাইল ট্রান্সফার মানে হচ্ছে আপনি একটা কম্পিউটার থেকে আরেকটা ওয়েবে আপলোড করবেন ফাইলজিলা। এটা খুব রিনোন একটা সফটওয়্যার। ধরেন আমি চাচ্ছি যে আমার কম্পিউটারে একটা ভিডিও আছে 10 জিবি, বিশাল বড় ভিডিও। এখন এই ভিডিওটা আমি চাচ্ছি যে আমার ওয়েবে কোনো একটা জায়গায় আপলোড করতে, ওয়েবে কোনো একটা নিজস্ব হোস্টে। তো এটি একটু টেকনিক্যাল, বাট আপনি ইচ্ছা করলে ফাইলজিলার মাধ্যমে কি করতে পারেন যে আহ, এখানে ফাইলজিলার যে সফটওয়্যারটা আছে আমি যদি একটু দেখাই। ফাইলজিলার যদি কোনো স্ক্রিনশট থাকে তাহলে ভালো। ইমেজে যাই। এই হচ্ছে ফাইলজিলার একটা ছবি। এই ছবিটা দেখতেছি আমরা। ফাইলজিলার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আপনি আপনার কম্পিউটার থেকে কোনো কিছুকে আপলোড করে আরেকটা কম্পিউটার বা আরেকটা হোস্ট বা আরেকটা ওয়েবে আপনি পাঠাবেন, এইভাবে ক্লিক করে আপনি পাঠিয়ে দিতে পারবেন। তো এটা খুব বড় বড় ফাইল ফোল্ডার আপলোড করা, ডাউনলোড করার জন্য খুব কাজে করে এরকম একটা সফটওয়্যার। আর এমনি তো আপনি যখন ডাউনলোড করেন অনলাইনে, ইন্টারনেট ডাউনলোড করেন, তখন একটা সফটওয়্যার আমরা ইউজ করি সাধারণত, এটাকে ইন্টারনেট ডাউনলোডার বলা হয়। এই সফটওয়্যারের কাজ হচ্ছে কি, আপনার লিঙ্কটাকে গ্র্যাব করে, আপনি কোনো একটা ভিডিও ডাউনলোড করবেন, ক্লিক করছেন, ওইটা নর্মালি ডাউনলোড হইতে হচ্ছে এইখানে। বাট আপনি যদি চান ওইটাকে আপনি ডাউনলোড করতে পারেন হচ্ছে একটা সফটওয়্যার মাধ্যমে। যেমন আমি ইন্টারনেট ডাউনলোডার একটা নিয়ে দেখাই, আইডিএম। ওকে। সো আইডিএম এর মধ্যে যদি আমি ডাউনলোডটা দেখাই, তো এইখানে কি কি ডাউনলোড হবে অপশনে যাই। সবগুলো ডাউনলোড অটোমেটিকই হবে, অটোমেটিক ডাউনলোডটা নিয়ে নেবে। ফাইল টাইপস কি ধরনের ডাউনলোডটা হবে এখানে দেওয়া আছে। ধরেন আমি একটা ছবি ডাউনলোড করবো, ধরেন জেপিইজি। ওকে। এই ছবিটা তাহলে আমি এখানে লিখে দেবো জেপিইজি, এই ছবিটা ডাউনলোড হবে। ওকে দিলাম, কেটে দিলাম। এই মুহূর্তে এটা অন আছে বাট হাইড করা। তো আমি যদি একটা ছবি ডাউনলোড করতে চাই, যেমন ওয়ালপেপার সামথিং, একটা ওয়ালপেপার, একটা ইমেজ ওয়ালপেপার চাচ্ছি ডাউনলোড করতে, ইমেজে যাই। এবং আমি ফর এক্সাম্পল আমি এটাই ডাউনলোড করতে যাচ্ছি, এটাতে আমি চলে গেলাম। এতক্ষণ তো আমার ডাউনলোডটা এখান থেকে হয়েছিল, ব্রাউজার থেকে। আমি যদি এখান থেকে এটা ক্লিক করি এবং এটাকে আমি ডাউনলোড ক্লিক করি, ফ্রি ডাউনলোড, তখন সে এই লিঙ্কটাকে গ্র্যাব করবে। সো সরি, এটা তো আসলে এখানে রিফ্রেশ হয়নি। তো এই যে জেপিজি, সরি, এটা হবে হচ্ছে জেপিজি। ফাইল টাইপে কি আমি জেপিইজি লিখছি, এটা জেপিজি। ওকে দেই। এখন আমি আবার ডাউনলোড দিই, ফ্রি দিলাম ডাউনলোড। এখন এই লিঙ্কটাকে গ্র্যাব করে সে নিয়ে আসবে, এই যে নিয়ে এসে সে এটাকে নিজে নিজে ডাউনলোড করবে। 13 মেগাবাইট আপনি স্টার ডাউনলোড দিবেন, খুব দ্রুত সে ডাউনলোড হয়ে চলে আসবে। সে দেখাবে যে কত মেগাবাইট কোথায় কোথায় ডাউনলোড হচ্ছে, বিভিন্ন চাঙ্কে বিভক্ত হয় ডাউনলোডটা হয়। এটা সম্ভবত ডাউনলোড একটা সফটওয়্যার, এরকম আপনি অনেকগুলো ইউজ করতে পারেন। তবে বেস্ট হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম। যদি আপনি কিনতে না পারেন নো প্রবলেম, আপনি ফ্রি ইউজ করতে পারেন এফডিএম। অ্যাকচুয়ালি এফডিএমটা বেস্ট, হ্যাঁ, ফ্রি হিসেবে বেস্ট। তো এইভাবে আপনি কিছু ডাউনলোডারও ইউজ করতে পারেন ইন্টারনেটের ক্ষেত্রে। এছাড়া আপনি সিকিউরিটি সফটওয়্যার বলতে পার্সোনাল ফায়ারওয়াল ইউজ করতে পারেন, বাট ফায়ারওয়াল তো উইন্ডোজে দেওয়াই আছে, আমি আপনাদেরকে উইন্ডোজে দেখাইছিলাম একবার ফায়ারওয়ালের বিষয়টা, ফায়ারওয়াল কিভাবে কাজ করে। অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন, বাট অ্যান্টিভাইরাস উইন্ডোজে যেটা দেওয়া আছে ওইটাই আপনার জন্য যথেষ্ট। বাট তারপরও যদি আপনার মনে হয় যে আপনি বেস্ট অ্যান্টিভাইরাস ইউজ করবেন, এখানে
তাহলে আপনি ইউজ করতে পারেন হচ্ছে ম্যালওয়্যার বাইটস, সামথিং লাইক দ্যাট। আপনি ওখানে অনেকগুলো অপশন থাকবে, আপনাকে হয়তো অনেক ধরনের সফটওয়্যার দেখাবে অ্যান্টিভাইরাসের জন্য। অ্যান্টিভাইরাস মূলত কম্পিউটার স্পিড একটু স্লো করে দেয়, কারণ দেখা গেছে যে অ্যান্টিভাইরাস সবসময় রান করে আপনার কম্পিউটারে একটা মেমোরি সে অলরেডি দখল করে ফেলছে। তো অনেকে এখন বর্তমানে বিট ডিফেন্ডার ইউজ করে বা হচ্ছে অ্যাভাস্ট ইউজ করে, নর্টন ইউজ করে। বাট আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অ্যান্টিভাইরাস যেটা এমএস মাইক্রোসফট দিয়ে রাখছে, মাইক্রোসফট ডিফেন্ডার, মাইক্রোসফট উইন্ডোজ সিকিউরিটিতে যাবেন এবং এই সিকিউরিটিতে যেই অ্যান্টিভাইরাসটা দেওয়া আছে বাই ডিফল্ট, এটাই আপনি অন রাখবেন সবসময়। আর যদি একটু বেশি সমস্যা হয় তাহলে আপনি চেষ্টা করবেন ম্যালওয়্যার বাইটসটা কিনে নিতে পারলে ভালো, কারণ কিনে না হইলে আপনার আসলে কাজ করবে না। এটা আসলে আমার দেখা মতো হচ্ছে বেস্ট অ্যাকচুয়ালি, মানে কাজ করে এরকম ভালো একটা প্রোটেকশন দেয়, সাইবার প্রোটেকশন দেয় এরকম একটা সফটওয়্যার। তো এটা আপনি ফ্রি ডাউনলোডও করতে পারেন, বাট ওটা হয়তো বা 30 দিনের জন্য হয়তো বা আপনি প্রোটেকশন পাবেন, বা দেখা গেছে আজীবনের জন্য প্রোটেকশন পাবেন কিন্তু রিয়েল টাইম প্রোটেকশন পাবেন না। ওকে, হয়তো বা কিছু 30 দিন পর বন্ধ হয়ে যাবে বা আবার আপনাকে স্টার্ট করতে হবে, অনেকটা এরকম। তো ম্যালওয়্যার বার্ডস আপনি ইউজ করতে পারেন, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস হিসেবে, ম্যালওয়্যার রিমুভার হিসেবে, ইন্টারনেট ফিল্টার এরকম টাইপেরই জিনিস অ্যাকচুয়ালি। তো সিকিউরিটি সফটওয়্যার হচ্ছে এই ধরনের কাজ করে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি ফাইল ডিস্ক এবং সিস্টেম ম্যানেজমেন্ট, এই সফটওয়্যারটা, এটা আসলে সফটওয়্যার বলতে বোঝায় না, আমি এটার এরকম একটা কম্প্যাক্ট প্যাকেজ বলতেছি, সিসি ক্লিনার এটা দেখাই। এইটা অথবা আইও বিট, আমি দেখাচ্ছি আইও বিট, এবং আরেকটা হচ্ছে সিস্টেম মেকানিক। ওকে, সিস্টেম মেকানিক এটা, আমি তিনটা দেখাচ্ছি, এটা ছাড়াও আরো অনেকে আছে, কিন্তু আপনি এই সিসি ক্লিনারটা অলমোস্ট ফ্রি পাবেন। এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার, আমি মনে করি এই তিনটা যে কোনো একটা আপনার পিসিতে থাকা উচিত। আহ, কারণ দেখা যায় আপনার পিসিতে অনেক ধরনের ফাইল আপনি ডাউনলোড করেন, আপলোড করেন, ইনস্টল দেন, ডিলিট করেন, অনেক ধরনের পেন ড্রাইভ দিয়ে অনেক কিছু আসে যায়, বাট আপনি হয়তো বা জানেন না যে আপনার কম্পিউটারে অযথা জায়গা দখল করে আছে, বা খারাপ কিছু ফাইল আছে, জাঙ্ক ফাইল আছে, পারফরমেন্স স্লো হয়ে যাইতেছে, স্পেসটা কমে যাচ্ছে, পিসি অনেক ধরনের প্রবলেমে আছে, আপডেট হচ্ছে না, অনেক সমস্যা। পিসি কে একটা অর্গানাইজ হইতে রাখার জন্য এই ধরনের সফটওয়্যার গুলো খুব কাজ করে। এই সফটওয়্যার গুলো যদি পারেন কিনে ফেলবেন, তাহলে কি হবে, আপনি কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন। আমি এই সফটওয়্যারটা একটাই দেখাবো, সিসি ক্লিনার, বা আপনি ইচ্ছা করলে আইওবিট দিতে পারেন। আইওবিটের অনেকগুলো সফটওয়্যার আছে, আপনি যদি প্রোটা ইউজ করেন দেখবেন যে আপনার পুরো কম্পিউটারটা সে খুব ভালোভাবে বুস্ট করার চেষ্টা করবে, মানে ড্রাইভারটা আপডেট রাখবে, আপনার কম্পিউটারটা আপডেট রাখবে। তো এই জিনিসগুলো আমি ছোট ছোট ভাবে বুঝাই দিচ্ছি আপনাকে। বা সিস্টেম মেকানিক একটা আছে, আইওলো যেটাকে বলা হয়। তো এই সফটওয়্যার গুলো অনেক বড়, কিন্তু আপনি একটা ইউজ করা শুরু করলে আপনার কাছে ভালো লাগবে। যেমন আমি একটা কি দেখাই আপনাকে, সিসি ক্লিনারে সফটওয়্যার, এখানে সিসি ক্লিনার একটা আছে, সফটওয়্যারটা এই যে ইনস্টল করা আছে। তো এই সফটওয়্যারটা আসলে কি করতে পারে আপনার জন্য, কারণ পিসিটা আসলে মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো কাজ আছে সবগুলো কোনো না কোনো ক্ষেত্রে আপনার উইন্ডোজ করতে পারে, বাট উইন্ডোজ করতে পারে না কিছু জিনিস, সে আপনাকে সুযোগ সুবিধা এখানে দেয়। তো এটা একটা প্রফেশনাল সফটওয়্যার, আমি এটা কোনো ডিক্লাইন করে দিই এটা দেখার জন্য। তো এই হেলথ স্ট্যাটাস দেখাইতে পারবে যে এই মুহূর্তে আপনার অবস্থা কি, আপনি ইচ্ছা করলে স্ক্যান দিতে পারবেন। তো আপনার হেলথ স্ক্যান করতে থাকবে সে, আপনার কি অবস্থায় আছে। হেলথ চেক স্ক্যান করলে আপনার পিসির কোন কোন প্রোগ্রাম, এটা ক্লোজ প্রোগ্রাম গুলো সমস্যা আছে, আমি এটা দিব না অ্যাকচুয়ালি, এটা আমি সিলেক্ট করে দিই, কন্টিনিউ উইদাউট ক্লোজিং। সে এই স্ক্যান করে বের করবে যে আপনার পিসিতে কোনো প্রবলেম আছে কিনা হেলথ রিলেটেড, বা কোনো সফটওয়্যার নষ্ট হয়ে গেছে কিনা, বা কোনো ড্রাইভের সমস্যা আছে কিনা এই বিষয়টা। আচ্ছা, এটা হতে থাক, আমি পরে আপনাদেরকে দেখাইতেছি। এছাড়া কাস্টম ক্লিনে যেতে পারবেন, কাস্টম ক্লিনে গিয়ে কি করতে পারবেন আপনি, আমরা সাধারণত যখন সফটওয়্যার ইনস্টল দিই, হ্যাঁ, বা কোনো একটা ওয়েবে যাই বা কোনো একটা কিছু ডাউনলোড করি, আমরা এগুলো ডাউনলোড করার পরেও আমরা ডিলিট করে দিলাম, হ্যাঁ, বা সফটওয়্যারটা আনইনস্টল করে দিলাম, কিন্তু সফটওয়্যারের একটা ক্যাশ ফাইল, এমন একটা কিছু ফাইল যেটা হয়তো বা জাঙ্কের মতো পড়ে থাকে, উচ্ছিষ্টর মতো, এগুলো যায় না। আপনি হয়তো বা ডিলিট করতে জানেন না কোথায় কোন চিপে পড়ে আছে, আপনি হয়তো বা এতটা খুঁজে বের করতে পারবেন না, এক্সপার্ট আমরা হতে পারিনি। তারা কি করে, এই সফটওয়্যারটা যেটা করবে যে বিভিন্ন জায়গার ক্যাশ ফাইল বা যে সকল ফাইল কাজে লাগবে না, জাঙ্ক ফাইল যেটাকে বলা হয়, এই ধরনের ফাইলগুলিকে নিয়ে এসে ক্লিন করে দেয়। তো এটা অ্যাপ উইন্ডোজের হতে পারে, অ্যাপ্লিকেশনের হতে পারে, এগুলো জাঙ্ক ফাইল ক্লোজ, মানে ক্লিয়ার করে দিলে আপনার কম্পিউটারটা ফ্রেশ থাকে। পারফরমেন্স অপটিমাইজার এটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে আপনার ধরেন আপনার কোন একটা সফটওয়্যার অনেক বিশাল পরিমাণ মেমোরি দখল করে আছে, আপনি একটা গেম খেলতেছেন, ধরেন 8 জিবির মধ্যে 6 জিবি দখল করে ফেলছে, আপনি একটা সফটওয়্যার অন করে রাখছেন,
তো এটা দেখাবে যে কয়টা প্রোগ্রাম আপনার এখানে অন করা আছে এবং তারা কি পরিমাণ মেমোরি জায়গা দখল করে আছে এই জিনিসগুলো। আপনি ইচ্ছা করলে এগুলোকে বন্ধ করে দিতে পারেন। ওকে, বন্ধ করলে আস্তে আস্তে মেমোরিটা লো হয়ে মানে হাই হবে, মানে মেমোরিটার ইউসেজটা কমে আসবে। আহ, এইগুলো হচ্ছে অ্যাক্টিভ প্রোগ্রাম দেখাতে পারেন। ড্রাইভার আপডেট, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। এটা কেন লাগবে? খেয়াল করেন আপনাদের পিসিটা যখন যেদিন থেকে কিনছেন বা সফটওয়্যার, ইভেন আপনার মোবাইলের কথা চিন্তা করেন, মোবাইলে কিন্তু রেগুলার আপডেট আসে। ওকে, আপনি কিন্তু আপডেট করেন, মোবাইলটা ফাস্টার হয়, আপডেটেড থাকে। কম্পিউটার অনেক আগে কিনছেন, কম্পিউটারের মধ্যে কিন্তু ছোট্ট একটা র্যাম আছে, কিছু মাদারবোর্ডে কিছু চিপ আছে, বা হয়তো বা একটা মনিটর আছে, একটা হয়তো বা হার্ড ডিস্ক আছে, ছোট ছোট অনেক ধরনের ড্রাইভার, অনেক ধরনের পেরিফেরাল আছে। আপনি সাউন্ডের জন্য একটা ড্রাইভার ইউজ করতেছেন, ভিজুয়ালি দেখার জন্য একটা ড্রাইভার ইউজ করতেছেন। এগুলো ছোট ছোট সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনি এক একটা ডিভাইস চালাচ্ছেন। এখন আপনি বছরের পর বছর ধরে ফেলে রাখছেন, কিন্তু আপনার মনে নেই এগুলো আপডেট দিতে হবে, আর ওগুলো নিজেও তো আপডেট হবে না। তো এই সফটওয়্যার কি করবে, খুঁজে দিবে আপনাকে যে কি কি আপডেট বাকি আছে। যেমন দেখেন এখানে 6 লেখা, মানে 6টা ড্রাইভার আপডেট দেওয়া বাকি আছে। মানে অডিও 2টা বাকি আছে, কানেক্টিভিটির ক্ষেত্রে একটা কন্ট্রোলার বাকি আছে, ডিসপ্লের ক্ষেত্রে একটা মানে জিপিইউ, এবং সিস্টেমের ক্ষেত্রে এখানে আরো 2টা। এগুলো সে আপডেট দিতে হবে। আমি যদি সব সিলেক্ট করি, তাহলে সে কি করবে, বিভিন্ন ধরনের আপডেট এখানে দিবে। তো এই যে আপডেটটা দিচ্ছে, এটার মাধ্যমে আপনার পিসিটা ফাস্ট হয়ে যাবে কিছুটা। আবার এই ড্রাইভার আপডেট ছাড়া আরেকটা আছে সফটওয়্যার আপডেটার। মানে আপনার যদি কোনো সফটওয়্যার থাকে, যে সফটওয়্যারটা হয়তো বা কোনো ভার্সন, কারেন্ট ভার্সন কত দেখেন, উদাহরণ দিই, এই উইনরার এই সফটওয়্যারটা আমি ইনস্টল দিছি অনেক আগে, এখন ভার্সন হচ্ছে 6.24 আছে, বাট এখন 7 এসে গেছে। আপনি চাইলে এটাকে সিলেক্ট করে আপডেট দিতে পারেন, এটা আপডেট হয়ে যাবে। তো এখানে পুরোনো ভার্সনটা দেখাবে এবং আপডেট ভার্সনটা আপনাকে দেখাবে। আচ্ছা, হেলথ চেকটা দেখি। হেলথ চেক হয়ে গেছে প্রায়, অনেকগুলো হেলথ অপশন আপনার এখানে দেখাইছে, এবং কুকিজ, ব্রাউজিং হিস্ট্রি, সামথিং সব মিলে প্রায় কত মেগাবাইটের, প্রায় 2559টার মতো আইটেম ক্লিন হইতে পারে। আপনি ইচ্ছা করলে ক্লিন করতে পারেন, হ্যাঁ, এগুলি ক্লিন করে ফেলতে পারেন। আমি এখানে ক্লিন দিব না, তাহলে এটা হেলথ স্ট্যাটাসটা ভালো হবে আর কি, ভালো হবে। আর টুলসে গেলে আপনি এখানে রেজিস্ট্রি ক্লিন করতে পারেন। এগুলো আসলে অনেক ডিপথের বিষয়, আপনি এগুলো এক একটা স্টাডি করে দেখতে পারেন যে আসলে কোনটা কি কাজ করে। ডিস্ক অ্যানালাইজার আছে, আপনি ডুপ্লিকেট ফাইন্ডার আছে। সো ডিস্ক অ্যানালাইজারে গেলে আপনি হয়তো অ্যানালাইজ করে দেখতে পারেন যে আহ, এখানে আসলে অ্যানালাইজ করতে পারেন যে এই ডিস্ক গুলির ভিতরে এখন অবস্থাটা কি, মানে কোনো ফাইল মানে জাঙ্ক আছে কিনা, বা এগুলো দরকার আছে কিনা, আপনাকে লোড করে কোনটা হয়তো স্লো করে আছে কিনা, এই বিষয়গুলো এখানে দেখাবে অ্যাকচুয়ালি। তো এটা একটা মানে টাইপস অফ, এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি মোটামুটি আপনার পিসির হেলথটা বুঝতে পারবেন, হেলথের অবস্থাটা কি। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের পিসি আর কি অর্গানাইজ করার জন্য ম্যানেজমেন্ট সফটওয়্যার আর কি। তো ম্যানেজমেন্টের আরো অনেক ধরনের সফটওয়্যার হয়তো বা থাকে টুকিটাকি, যেমন সার্চ করা, ফাইল ম্যানেজার থাকে। আপনারা আপনাদের মোবাইলে কিন্তু ফাইল ম্যানেজার নামে একটা অ্যাপসই পান, যেখানে আপনি বিভিন্ন ফোল্ডার টোল্ডার কাজ করতে পারেন। এটা হচ্ছে পিসি মেনটেন করার জন্য একটা সফটওয়্যার। তো আমি মোটামুটি আজকে চেষ্টা করলাম আপনাদেরকে অনেক ধরনের, অনেক টাইপস এর সফটওয়্যার বুঝাইতে, দেখাইতে। তো এই ছিল আমাদের মূলত টার্গেট, সফটওয়্যার সম্পর্কে জানা, দেখা। তো আমি আশা করবো আপনারা এই সফটওয়্যারগুলো একবার ইনস্টল করে দেখতে পারেন নিজেরা। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।